নমস্কার, কলকাতা টিভিতে আমি মৌপিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোটের ক্যারাভেন নিয়ে আজকে আমরা চলে এসেছি বীরভূমের ময়ূরেশ্বর কেন্দ্রে। আপনারা জানেন যে ভোট ঘোষণার আগে থেকেই আমরা ঘুরে বেড়াচ্ছি এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র, এবং সেই কেন্দ্রগুলো থেকে একদম হাতে গরম যে রাজনীতির উত্তাপ, যে ভোটের আবহ, সেটা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর আজকে আমরা চলে এসেছি ময়ূরেশ্বর কেন্দ্রে। ময়ূরাক্ষীর পারে এই পুরনো জনপদ, কথিত আছে যে আইনি আকবরীতে নাকি মাদেসার নামে এই ময়ূরেশ্বরের উল্লেখ রয়েছে। শোনা যায় যে ময়ূরাক্ষীর তীরে এক মন্দির থেকেই নাকি এই ময়ূরেশ্বর এই নাম, সেটার উৎপত্তি। নানান প্রচলিত কাহিনী ঘুরে বেড়ায় এই ময়ূরেশ্বরকে কেন্দ্র করে। সেই ময়ূরেশ্বরে ভোটের লড়াই কতটা জমে উঠেছে, কার দিকে পাল্লা ভারী, সেটা একটা বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রমোদ কুমার রায়, আমার একদম বাঁদিকে। তার পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, যিনি ময়ূরেশ্বর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীও, সৈয়দ কাসাফুদ্দৌজা। আমার ডান দিকে রয়েছেন সিপিআইএম এর ময়ূরেশ্বর কেন্দ্রের প্রার্থী জয়ন্ত ভাল্লা, এবং একদম ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সমাপ্ত ব্যানার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং রয়েছেন এই ময়ূরেশ্বরের সাধারণ মানুষ, বিভিন্ন দলের যারা সমর্থক, তাদের বক্তব্য আমরা শুনবো। আমি প্রথমে চলে আসি, প্রথমে জয়ন্তবাবুর কাছেই চলে আসি। কারণ জয়ন্তবাবু, যদি আমরা দেখি যে 5 দশকেরও বেশি সময় ধরে এই ময়ূরেশ্বর রীতিমতো বাম ঘাঁটি ছিল, এবং যদি আমরা দেখি যে সেই 60-এর দশক থেকে শুরু করে 2011, একমাত্র 67 সালের একটা নির্বাচন বাদ দিলে বাকি সব সময় সেখানে বামেরা তারা জয়যুক্ত হতেন। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি আমি লেটেস্ট ফিগারটা দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে 2024-এর যে লোকসভা নির্বাচন, তার যে বিধানসভা ওয়ারি ফলাফল, সেই অনুযায়ী বাম কংগ্রেস জোট, এবং সেবার জোট হয়েছিল আপনাদের, বাম কংগ্রেস জোট 6.51% ভোট পেয়েছে। এই অবস্থা কেন আপনাদের? মাইকটা নিয়ে নিন প্লিজ। আমাদের এখানে আজকে যে 24 ঘন্টা চ্যানেলে যে অনুষ্ঠান, কলকাতা টিভি, কলকাতা টিভির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা এখানে আপনারা যারা আছেন বা যারা উপস্থিত আছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা যেটা বলতে চাই, যে আপনারা জানেন যে এখানে দীর্ঘদিন একটা বামেদের শক্ত ঘাঁটি, কিন্তু দেখা যায় যে দীর্ঘ ক্ষমতার থাকার পরে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের পরে 11 সালের পরে যে পরিবর্তন হয়, মানুষকে যে একটা ভুল বুঝিয়ে যে সরকারটা আসে, সেই সরকারটা যেভাবে বামেদের ওপরে যে আক্রমণ নিয়ে আসে, বামেদের ওপরে যে পার্টি অফিস ভাঙচুর হয়, এবং তারপরে 15 সালে আমরা 7 পলসে একটা মহা মিছিল করি, সেই মিছিলে একদম সামনাসামনি যে আক্রমণ হয়, গোটা রাজ্য জুড়ে সেই দিনকার ঘটনা জানেন, যেভাবে আমাদের নেতৃত্বরা মার খেয়েছিলেন, তারপর থেকে সাময়িকভাবে আমাদের কিছুটা পার্টিটা দুর্বল হয়ে যায়। আমরা জানি যে আগামী দিনে এই যে 26 সালে যে লড়াই, এই লড়াইয়ে আমরা নতুন করে আমরা জানি, মানুষের কাছে গেছি, মানুষ কথা বলছেন, এবং আগামী এই 26 সালে বড় একটা পরিবর্তন ঘটবে, এটা আমরা আমি আসবো। আমি একটু সৈয়দ কাসাফুদ্দৌজার কাছে আসি, যে সেই বাম কংগ্রেস জোট নেই এবং বামেরা এবং কংগ্রেস আলাদাভাবে নির্বাচনী লড়াই লড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কতদূর কি করতে পারবেন ময়ূরেশ্বর কেন্দ্রে? ময়ূরেশ্বর কেন্দ্রে প্রথমেই আমি কলকাতা টিভির চ্যানেল এবং তার যে দর্শক এবং এখানে বিভিন্ন দলের যে কর্মীরা সবাই একটু তাড়াতাড়ি পয়েন্টে চলে আসুন, তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বলতে চাইছি যে আমরা দীর্ঘ 2006 সালের পরে, দীর্ঘ 20 বছর পরে, প্রায় 20 বছর পরে আমরা লড়াইয়ে নেমেছি। এককভাবে আমরা এই লড়াইয়ে নামার পরে আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই যাচ্ছি মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস এবং এই সরকার পরিবর্তন করার যে ইচ্ছা মানুষের মধ্যে প্রস্ফুটিত হয়েছে, সেটা আমরা ভালো করে লক্ষ্য করছি। তার কারণ মানুষ দারুণভাবে আমাদেরকে গ্রহণ করছেন, তারা আশীর্বাদ আমাদেরকে দিচ্ছেন, এবং আমরা আশাবাদী যে আমরা এই ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে 2026-এর এই নির্বাচনে আমরা ভালো ফল করব এবং জয়লাভ করব মানুষের আশীর্বাদ নিয়ে।
আমি আসবো, আমি একটু সমাপ্ত কাছে আসি। সমাপ্ত, যদি আমরা দেখি যে এই ময়ূরেশ্বর কেন্দ্র কিন্তু বরাবরই, মানে এমনকি বাম আমলের শেষের দিকেও সেখানে বিজেপির কিন্তু যথেষ্ট অস্তিত্ব ছিল। এবং যদি আমি খুব ভুল না করে থাকি, আমি ভুল করলে প্লিজ আমায় শুধরে দেবেন, যে 2006 সালের বিধানসভা নির্বাচনেও সম্ভবত দ্বিতীয় পজিশনে এখানে বিজেপির প্রার্থীরা তারা ছিলেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে এই 2021-এ বিজেপির যে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে বিজেপির যে ব্যবধান ছিল, যেটা 12,000-এর কাছাকাছি, সেটা কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন তার বিধানসভা ওয়ারি ফলাফল দেখলে আমরা দেখব সেটা অনেকটা বাড়িয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং কখনোই বিজেপি প্রার্থীরা শেষ হাসি হাসতে পারছেন না। এটা কেন? আমি প্রথমেই আমার সঞ্চালক দিদি এবং কলকাতা টিভির দর্শককে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। দিদি যে প্রশ্ন করেছেন আমাকে, দেখুন, যে রাজনৈতিক দল, যে তৃণমূল কংগ্রেস বর্তমানে শাসক দল, সেই শাসক দল যে গণতন্ত্র মানে না, এরা যে গণতন্ত্রের কর্মসূচি, যে একটা কর্মসূচির পরিবর্তে আর একটা কর্মসূচি, একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আর একটা বক্তব্য, এটা এরা মানে না। এরা সব সময় ভোটকে প্রহসনে পরিণত করে, সব সময় বুথ দখল, রিগিং এসব করে একেবারে গোন্ডা বাহিনী দিয়ে সমস্ত বুথ দখল করে, আমি যদি একেবারে ষাটপলসা থেকে মল্লারপুর দেখি, যদি আমি এখনকার বর্তমান বিধায়কের বলি, যে বর্তমান বিধায়ক এর হাতে পর্যন্ত রক্ত লেগে আছে, যে তিনি যে একজন মুসলিম হওয়ার জন্যে, যে তার অপরাধ কেবল ছিল যে জাকির হোসেন তার কোট বাড়ি, তার অপরাধ ছিল কেবল তিনি ভারতীয় জনতা পার্টি করেছিলেন। 21-এর নির্বাচনে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ভয় প্রহসন করে, মানুষকে ভয় দেখিয়ে। এই তৃণমূল কংগ্রেস টিকে থাকতে চায়। এখানে ষাটপলসা সূর্য ভল্লার কথা আমরা জানি, কিভাবে তাকে অত্যাচার করে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখানকার সাধারণ মানুষদের কথা আমরা জানি। এই তৃণমূল তোলাবাজি করে, বুথ দখল এবং গুন্ডা পোষে এরা ক্ষমতায় টিকে থাকতে চায়। এবং আগামী যে এই 26-এ নির্বাচন, এই নির্বাচনে মানুষ ঠিক করে নিয়েছে, ভয় নয়, একমাত্র ভরসা দিতে পারে বিজেপি। আমি আসবো সমাপ্ত। আমি এখানে প্রমোদ বাবুর কাছে আসি। প্রমোদ বাবু, এই যে এতক্ষণ পর্যন্ত আপনার তিন বিরোধীদের গলায় যে শটটা শোনা গেল, সেটাকে সরাসরি খণ্ডন করাটা সহজ নয়। কারণ এই ময়ূরেশ্বরে আমরা দেখেছি ধীরেন লেট তার সঙ্গে কি অবমাননাকর একটা ঘটনা ঘটানো হয়েছিল। আমরা দেখেছি যে 2018-র পঞ্চায়েত নির্বাচন, সেখানে যখন রামচন্দ্র ডোমরা তারা মিছিল করে যাচ্ছেন, সেই সময় তাদের উপর আক্রমণ নেমে এসেছে। কিছু কথা সমাপ্তবাবু তিনি কয়েকটা ইনসিডেন্টের কথা উল্লেখ করলেন। এবং বিশেষ করে বীরভূমের বিস্তীর্ণ এলাকায় বারবার আপনাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আপনারা এখানে একদম সুষ্ঠুভাবে ভোট হতেই দেন না। 2018-র পঞ্চায়েত নির্বাচনে সেখানে মানে শঙ্খ ঘোষ অবধি তাকে, এই বীরভূম নিয়ে তাকে কবিতা লিখতে হয়েছিল। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা কাউন্টার করতে পারবেন? আমি প্রথমেই শুধু দর্শকবৃন্দ এবং কলকাতা টিভির চ্যানেলকে ধন্যবাদ জানাই। প্রথমে বলি, সিপিএমের যে ক্যান্ডিডেট আছেন, ওনাকে আপনি প্রশ্ন করলেন সিপিএমের এই অবসান কেন, তার অবসান বাদ দিয়ে 11 সালের পরের গল্প বলতে লাগলেন। সিপিএম তো কিছুই নেই। সিপিএম আর কংগ্রেস জোট করে একটা রসগোল্লা পেয়েছিল। রসগোল্লা পাওয়ার পরে ইনি আবার বললেন কংগ্রেসের যিনি আছেন 20 বছর পরে দেখছি নাকি মানুষ জেগেছে, মানে ও নিজে ঘুমিয়ে গেছিলেন। কংগ্রেস 20 বছর আগে নিজে ঘুমিয়ে গেছিলেন। একটা মানুষের জন্মের পর বিবাহ হয়ে সংসার হয়ে গেল 20 বছরে, তারপরে হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল, যে মনে পড়ে গেল জনমানুষের কথা, মানুষের উন্নয়নের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে উনি ঘুমিয়ে গেছিলেন। উন্নয়নগুলা নিজেও তো ভোগ করেন, ওনার স্ত্রী লক্ষ্মী ভান্ডার পান, ওনার বাবা তারপরে আপনি বলে ভারতীয় জনতা পার্টিকে উনি যে কথাটা বললেন, খুন, তোলাবাজি কারা করে? আমরা তো জানি এই রাস্তার উপরে তোলাবাজি ভারতীয় জনতা পার্টি করে। ভারতীয় জনতা পার্টির যিনি ক্যান্ডিডেট আছেন তিনি নিজেই তো তোলাবাজিতে ব্যস্ত আছেন। এবার তৃণমূলের তোলাবাজি উদাহরণ দিচ্ছেন, সাধারণ মানুষ জানে সেটা। আমি আসবো, আমি শুধু একটা রিকোয়েস্ট করবো সবাইকে, যে কাউকে কোনো ব্যক্তি আক্রমণ না, কিন্তু ডেফিনেটলি পয়েন্ট তুলেছেন প্রমোদ বাবু। এবং আমি সমাপ্তর কাছে যাবো, যে দুধকুমার মণ্ডল তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিনি যথেষ্ট পোড় খাওয়া বিজেপি নেতা।
তিনি এর আগে একাধিক নির্বাচনে লড়েছেন, কিন্তু 2019-এর পর একটা বড় ব্যবধান, এবং সেই সময়টা দুধকুমার মণ্ডল তিনি মূল স্রোতের যে রাজনীতি সেখান থেকে প্রায় তিনি সরে গিয়েছিলেন। আমি আবারও বলছি যে দুধকুমার মণ্ডল ডেফিনেটলি অত্যন্ত পোড় খাওয়া দুধের রাজনীতিক, কিন্তু এই গ্যাপটা আপনি নিজেও জানেন সমাপ্ত, যে বীরভূমের মতো জায়গায় রাজনীতি করতে গিয়ে এই গ্যাপটা সেটা কোথাও কি অন্তরায় সৃষ্টি করবে না? দেখুন, এটা আপনাদের মনে হচ্ছে প্লিজ ভিডিও করবেন না, আমি শুরুতেই ভিডিও করতে না করেছি। দুধকুমার মণ্ডল, নীল জামা বেগনি জামা, ভিডিও করবেন না। দুধকুমার মণ্ডল বিজেপির সঙ্গে ছিলেন, বিজেপি সঙ্গে আছেন এবং বিজেপির জন্মলগ্ন থেকে উনি বিজেপির সঙ্গে নেই এটা কেউ বলছে না, কিন্তু উনি অনেকটাই যে আমি রেগুলার সেটাই বলতে চাইছি, অ্যাক্টিভিটি আপনাকে বলতে চাইছি যে দুধকুমার বাবু 23 সালে নিজে পঞ্চায়েতে দাঁড়িয়ে এখনো জেতা মেম্বার এবং বিজেপির সমস্ত মিটিং অ্যাটেন্ড করেন এবং বিজেপির যা কর্মসূচি আছে পালন করেন। এরপরেও তো আপনারা যে অভিযোগ করছেন, আমরা তো এটাকে ভিত্তিহীন বলে মনে করছি এবং এর কোনো ভিত্তি আছে বলে কোনো যদি রাজনৈতিক দল মনে করে সেটা আমরা মনে করি না। কারণ দুধকুমার বাবু হচ্ছে মাটির সঙ্গে যার সম্পর্ক, সাধারণ কর্মীদের সঙ্গে যার সম্পর্ক, সাধারণ মানুষের সঙ্গে তিনি সম্পর্ক রেখেছেন। না, এটা তো আমিও শুরুতেই বললাম যে দুধকুমার মণ্ডল তিনি যথেষ্ট পোড় খাওয়া রাজনীতিক, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিটা করছেন এবং মাঠে ময়দানে থেকে রাজনীতি করছেন। আমি আসবো এই প্রসঙ্গে, আমি এখানে একটু জয়ন্ত ভাল্লার কাছে আসি, যে এখানে অভিজিৎ রায় যিনি গত দুবারের বিধায়ক এবং তাকে প্রতিদ্বন্দ্বিতা কে করছেন, দুধকুমার মণ্ডল। এখানে দাঁড়িয়ে আমি কোথাও আপনাদের এতটুকুও ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না বা এতটুকু আপনাদের কোথাও খাটো না করে বলছি যে কোথাও কি আপনার দাঁড়িয়ে মনে হয় যে আপনাদের জন্য সিচুয়েশনটা একটু হলেও টাফ? না, সেরকম কিছু ব্যাপার না। ঘটনা হচ্ছে দীর্ঘদিন থেকে বিধায়ক হওয়ার পর থেকে অভিজিৎবাবুকে এলাকায় দেখা যায় না, এখনও পর্যন্ত কোনো গ্রামে ঘোরেন না এবং মানুষের কথা ওনার বাড়িতে গেলেও ঠিক মতন সার্টিফিকেট পাওয়া থেকে এলাকায় উন্নয়ন থেকে সমস্ত কিছুতে উনি কিছুই করেননি। সুতরাং হচ্ছে মানুষের ওপরে মধ্যে যে ক্ষোভ, একটা বড় একটা ক্ষোভ কাজ করছে। তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে দুধকুমারবাবু দীর্ঘদিন থেকে যে বসে আছেন পার্টিতে ইনঅ্যাক্টিভভাবে, আমরা জানি যে এলাকায় মানুষ যা বলছেন দীর্ঘদিন 19 সালের পর থেকে, যদিও পঞ্চায়েত নির্বাচন করেছেন কিন্তু পঞ্চায়েত নির্বাচনটা সেটা আঞ্চলিক একটা ব্যাপার, কিন্তু বড় রাজনীতি স্তরে এলাকায় ঘোরা যায় না বা দেখা যায় না। সেইখান থেকে দুটো দলই একদম পুরো ইনভ্যালিড হয়ে পড়ে আছে, একটা মানুষের মধ্যে চাপা কাজ করছে, সেটা আমরা 26 সালে আমি আসবো, আমি এই প্রসঙ্গে সৈয়দ কাসাবুদ্দোজার কাছেও আসবো। তার আগে ছোট্ট একটা ব্রেক আমাকে নিতে হবে, ছোট্ট বিরতির পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান ময়ূরেশ্বর থেকে সরাসরি। ফিরিলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান ময়ূরেশ্বর থেকে সরাসরি। আমি এখানে একটু প্রমোদ বাবুর কাছে আসবো, যে প্রমোদ বাবু গত 5 বছরে আপনারা এক্স্যাক্টলি এই ময়ূরেশ্বরের জন্য কি করেছেন? ডেফিনেটলি আপনি সার্বিকভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে গভর্নমেন্ট স্কিম সেগুলো তুলবেন, আমি বলছি ময়ূরেশ্বরের জন্য পার্টিকুলারলি কি কি করেছেন যেটার ওপর দাঁড়িয়ে আপনারা ভোট চাইতে যাচ্ছেন? এই ময়ূরেশ্বরে যত ধর্মীয় স্থান আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলেশ্বরের শিব মন্দির বলুন, বিচ্চন্দ্রপুর মন্দির, সমস্ত জায়গা, বেশিরভাগ জায়গাতেই আজ কলেশ্বরের শিব মন্দির ছিল বলে আমার মনে হয় বাইরের লোকে জানতো না। একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এক সরকারি প্রোগ্রামে এসে ঘোষণা করেছেন এ কলেশ্বর শিব মন্দিরে উন্নয়ন কল্পে 60 লক্ষ টাকা প্রদান করা হলো। তা আমাদের এখানে ধর্মীয় স্থান বলুন, রাস্তাঘাট, আজ পথশ্রী প্রকল্পে বহু রাস্তা, যে পথশ্রী প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয়, আমাদের রাজ্যের ফান্ড থেকে সেই পথশ্রী প্রকল্পের কাজ করা হয়। আজ দেখুন আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার বহু মানুষের আবাস যোজনার টাকা দেয় না। আমাদের দল থেকে, আমাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের, গরিব মানুষের মাথার উপরে ছাদ করে দিয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে আমাদের রাজ্যের তহবিল থেকে। আজ ভারতীয় জনতা পার্টি
এনআরজি যে শ্রমিক মজুরদের কাজ 100 দিনের কাজ দেওয়া হইতো, সে কাজটা বন্ধ করা দূরে থাক, 2021 সালের পর থেকে কাজের টাকাটাই দেয় নাই। আমি এই প্রসঙ্গে আসবো সমাপ্তর কাছে। আমি একটুখানি সৈয়দ কাসাফুদ্দোজার কাছে আসি যে এই ময়ূরেশ্বরে উন্নয়নের যে দাবি নিয়ে প্রমোদ বাবুরা তারা আবার ভোটের ময়দানে নেমেছেন, এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? এ প্রসঙ্গে বলার আগে আমি একটা কথা বলি। প্রমোদবাবু প্রথমে বললেন যে আমরা 20 বছর ঘুমিয়েছিলাম। প্রমোদবাবুকে আমি বলতে চাই যে কংগ্রেস ঘুমিয়ে থাকলে পশ্চিমবাংলায় তৃণমূল দলটা আর ক্ষমতায় আসতো না। কংগ্রেসের হাত ধরেই সোনিয়া গান্ধীর সহায়তা নিয়ে, কংগ্রেসের সহায়তা নিয়ে এই দলটা পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল। তাই কংগ্রেস ঘুমিয়ে নাই, কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে। হয়তো আজকে আমরা ক্ষমতায় নেই, আমাদের দল হয়তো লোক সংখ্যা কমে যেতে পারে, কিন্তু আমাদের নীতি, আমাদের আদর্শ, মানুষের কাছে পৌঁছানোর যে তাগিদ, সেটা আমাদের সম্পূর্ণভাবে আগেও যেমন ছিল এখনো তেমনি আছে। আপনি একটু ধৈর্য ধরুন, আমি এক এক করে আসবো। সেই সঙ্গে আমি বলতে চাই, উনি বললেন যে এখানে অনেক মন্দিরের উন্নয়ন হয়েছে। নিশ্চয়ই মন্দির বা মসজিদ যেখানে উন্নয়ন হোক না কেন সরকার সেটা করতে পারেন, তাতে বলার কিছু নাই। কিন্তু আমরা আম জনতা, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের রুজি রুটির দরকার, আমাদের বেকার সমস্যার সমাধানের দরকার। আমাদের এই ময়ূরেশ্বর কেন্দ্রেই আমি বলি যে বাসুদেবপুর যে স্বাস্থ্যকেন্দ্র আছে, মন্দিরে তিনি অনেক টাকা দিয়েছেন ঠিক কথাই, কিন্তু বাসুদেব স্বাস্থ্যকেন্দ্রটা ধুঁকছে পরিকাঠামোর অভাবে। সেই বাসুদেব স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন করা হোক, সেখানে অনেক কর্মী নিয়োগ করা হোক, ডাক্তারদের সেখানে ব্যবস্থা করা হোক, মানুষের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হোক। সেই সঙ্গে সঙ্গে এখানে লোকপাড়ায় যে মহাবিদ্যালয় আছে সেই মহাবিদ্যালয়ের আরো উন্নয়ন হোক। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য, শিক্ষা, এক সেকেন্ড, কর্মসংস্থান, পরিকাঠামো, অনেকগুলো গুরুত্বপূর্ণ। এক এক করে প্লিজ, এক সেকেন্ড সৈয়দ কাসাফুদ্দোজা, এক সেকেন্ড, এক এক করে আমি বলিনি, আরো বলবেন আপনি আরো বলবেন, কিন্তু আমি অল্প অল্প করে সবার কাছে যাই। এইগুলোর উন্নয়ন দরকার। আমি আসছি, আমি জয়ন্ত ভাল্লার কাছে এখানেই যাবো। যে জয়ন্ত বাবু, আপনি বলুন যে বেশ কতগুলো পয়েন্ট তুলেছেন সৈয়দ কাসাফুদ্দোজা, আপনার কি মত? না, যেটা বললেন উনি ঠিকই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি ধর্মীয় বিষয়টা সম্পূর্ণ আলাদা। ধর্মীয় মানুষ নিজের ইচ্ছা মতো করবে, কিন্তু ধর্মীয় দিয়ে মানুষের পেট ভরানো যাবে না। সেটা প্রয়োজন আছে সংস্কার জন্য, ঠিক আছে, কিন্তু মানুষের যে দৈনন্দিন চাহিদা, যে মানুষের রুজি রুটির যা চাহিদা, আজকে পশ্চিমবাংলা বিশেষ করে আমাদের বিধানসভা থেকে যে ছেলেগুলো, বিশেষ করে মাইনরিটির অংশের ছেলেগুলো যেভাবে মুম্বাই, কেরল, চেন্নাই যেভাবে কাজের তাগিদে চলে যাচ্ছে পেটের জন্য, তাহলে পরে এখানে কর্মসংস্থান কোথায়? আজকে স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে। 34 বছরেও কি একদম প্রচুর কর্মসংস্থান হয়েছিল? কিছু কর্মসংস্থান এখানে এখনো পর্যন্ত এখন তো হয়নি। আমি কিন্তু 2011-র আগেও কি যে কর্মসংস্থানের অবশ্যই আজকে পশ্চিমবাংলাতে যে 34 বছরের যে অবদান, স্বাস্থ্য, শিক্ষা বলুন, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, রাস্তাঘাট থেকে, ছেলে মেয়ে, গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, চাকরি থেকে, আপনার স্টেট থেকে, এসিসি থেকে, এগুলোই তো লক্ষ্য যে 34 বছরে কি হয়েছে পশ্চিমবাংলা। আজকে আমরা কি দেখছি পশ্চিমবাংলাতে? পশ্চিমবাংলা স্টেট এসিসি বন্ধ, আজকে কোনো নিয়োগ নাই। নিয়োগ হলে নিয়োগের যে নির্ভরতা। আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করছি যে আপনি ডেফিনেটলি, বিশেষ করে এসএসসি দুর্নীতির আবহে বামেদের আমলে যে 97 সাল থেকে এসএসসি চালু হয়েছিল, প্রতি বছর হতো, আপনি সেটা ডেফিনেটলি এখানে শোকেস করতে পারেন। বাট আমার পয়েন্ট, আপনারা 77-এ ক্ষমতায় এসেছিলেন, এসএসসি চালু হয় 1997-এ। মাঝের 20 বছরে কত কলকারখানা হয়েছে? নাকি অনেক কলকারখানা, অনেক আমি বুঝতে, যা কলকারখানা শিল্প যাই পশ্চিমবাংলায় যেটা ছিল, সেই আজকে সেই কলকারখানা 11 সালে পরে কোথায় গেল? সেই কলকারখানাগুলো আজকে সমস্ত বন্ধ হওয়ার পথে, চটকর কারখানাগুলো সবই গেল। কিন্তু যে আমাদের যে শিল্পর যে উদ্যোগ, আমরা জানি যে শিল্পটাকে কিভাবে পশ্চিমবাংলায় ধ্বংস করা হয়েছে। আমাদের 6 সালে যে ছিল যে শিল্প আমাদের ভবিষ্যৎ, তাহলে সেই কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এটা আপনাদের স্লোগান। তাহলে পরে সেই স্লোগানের ভিত্তিতে আমরা যে শিল্প নতুন ভাবে আবার যে উদ্যোগ নিয়েছিলাম, সেখানে তো আমরা জানি যে দুটো সরকার মিলে কিভাবে প্ল্যানিং করে সেই আমি আসবো এই প্রসঙ্গে, আমি সমাপ্তর কাছে আজকে শেষ করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলায়। সমাপ্ত, আমাকে একটা ব্রেক নিতেই হবে, আমি একটা ব্রেকের পর আসবো, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান ময়ূরেশ্বর থেকে সরাসরি।
ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভেন ময়ূরেশ্বর কেন্দ্র থেকে সরাসরি। আমি সমাপ্তর কাছে আসবো। সমাপ্ত, যেহেতু আমরা যদি দেখি যে এই ময়ূরেশ্বর কেন্দ্রের যে বড় অংশ সেটাই হচ্ছে গ্রামীণ এলাকা এবং বেশিরভাগ মানুষ তারা হচ্ছে গ্রামীণ জীবনযাপন করেন। সেখানে যদি যে প্রশ্নগুলো প্রমোদবাবু তুলছেন, এবং আমরা দেখেছি গত কয়েক বছর ধরে, গত 3-3.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কেন্দ্র বকেয়া টাকা আটকে রেখে দিয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে, আবাসের টাকা আটকে রেখেছে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষকে তাদের সাফার করতে হচ্ছে কারণ কেন্দ্র টাকা রিলিজ করছে না। এই বিষয়টা আপনাদের বিরুদ্ধে কি যেতে পারে? দেখুন, আমি প্রথমেই বলবো, কেন্দ্রের যে এমজি এনার্জি এর প্রকল্প, এখানকার তৃণমূলী বন্ধুরা যে কিভাবে কাজ না করিয়ে পুকুরকে পুকুর চুরি করে নিয়েছে, যে মানুষের রাস্তাঘাট না করে যে কিভাবে চুরি করেছে, তার হিসাব কেন্দ্র চেয়েছে বারবার। কিন্তু মমতা ব্যানার্জি, এখানকার তৃণমূল সুপ্রিমো থেকে এখানকার মমতা ব্যানার্জির ভাইয়েরা বলেছে কি, আমরা হিসাব দেবো না, আর যে টাকা দেবে কেন্দ্র, হিসাব না দিলে টাকা পাওয়া যাবে না। এটা একেবারে বাস্তব কথা। এরপরে বলতে চাই যে বাড়ি, পিএমওয়াই এর বাড়ি আমরা একেবারে শয়ে শয়ে নয়, হাজারে হাজারে দেখিয়ে দেবো যে পিএমওয়াই এর প্রকৃত যারা প্রাপক তারা একেবারে বাড়ি পায়নি। বাড়ি কারা পেয়েছে? রাতের বেলা, দিনের বেলায় গুন্ডামি করো, বুথ দখল করো, যা করবা করো, রাতের বেলায় তৃণমূলের ঝান্ডাটা নিয়ে বলতে হবে মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তবেই সে পিএমওয়াই এর বাড়ি পাবে। বাড়ি কারা পেলে? তৃণমূল যারা করে, 2তলা বাড়ি 3তলা হলো, 3তলা বাড়ি 4তলা হলো। এরপরেও আমি বলতে চাই যে এখানকার বিধায়ক যে শিল্পের উন্নতির কথা বলছেন, এখানকার বিধায়কের বিরুদ্ধে আমি বলতে চাই। আর এরপর আমি প্রশ্নের উত্তর আমি তৃণমূল বন্ধুকে দিতে বলবো যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড কিভাবে বিক্রি হয়ে যায় মল্লারপুরে, যে অভিজিৎ রায় নিজে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড বিক্রি করে কিভাবে তার রেকর্ড করলে এই ল্যান্ড জিহাদ তৃণমূল যেভাবে করছে, তার উত্তর আমি একটু চাইছি। এবং এরপরেও আমি এক এক করে আসি প্লিজ, আপনারা এই প্রশ্নগুলোর উত্তর নিয়েছেন। 1 মিনিট, একটা কংগ্রেসী বন্ধুকে আমার বলবো, যে চন্দনদাকে বলবো, চন্দনদা যে বললে 20 বছর ঘুমানোর পক্ষে, যে কংগ্রেস ছিল বলেই তৃণমূল এসছে, কংগ্রেস ছিল বলে তৃণমূল আসেনি। যখন তৃণমূলের 97 সালে যে প্রচন্ড গর্ভযন্ত্রণা লেবার রুমে, তখন যে অটল বিহারী বাজপেয়ী যদি না থাকতো, সেদিন আর তৃণমূলের জন্ম হতো না। আমি আসবো, আমি প্রমোদ বাবুর কাছে প্রথমে আসি। প্রমোদ বাবু, দুর্নীতির অভিযোগও তো উঠেছে এই 100 দিনের কাজে, এই আবাস যোজনায়, এই আবাস যোজনা 100 দিনের কাজে। এবং এই যে হিসেব, উনি আপনারা বোধহয়- হিসেব দেবেন না। শোনেন, উনি বোধহয় জানেন না ভারতবর্ষের বুকে কোন স্টেটে বেশি এনার্জি এর কার্ড ডিলিট হয়েছে। ওনাকে বলবেন ভালো করে জেনে নিতে, এই ভারতবর্ষের বুকে কোন স্টেটে এই এনার্জি এর চুরি কত কোটি টাকা হয়েছে। হ্যাঁ, আমি তো জানি যে বিজেপির যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতেই কয়েক হাজার লক্ষ কোটি টাকা করে লোপাট হয়েছে কোনো মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি দিয়ে। তারপর আর একটা কথা বলি, যিনি কর্মসংস্থানের কথা বললেন, আমোদপুরের সুগার মিল, পাঁচরার কটন মিল কোন আমলে রুগ্ন হয়েছিল বা বন্ধ হয়েছিল? সিপিএম আন্দোলন করে করে এই ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিয়েছিল। তারপরে যেটা শিক্ষার কথা বললেন, আজকে দেখুন বামফ্রন্টের আমলে এই পশ্চিম বাংলায় কতগুলো কলেজ ছিল, আজ তৃণমূল কংগ্রেসের আমলে 2011 সালের পর এই 26 সাল পর্যন্ত কত কলেজ হয়েছে, কত বিশ্ববিদ্যালয় হয়েছে, কত হসপিটাল হয়েছে। আর স্বাস্থ্যের কথা বলছেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার উন্নয়নের কাণ্ডারি, বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন এই ভ্রাম্যমান চিকিৎসা, এই স্বাস্থ্য পরিষেবা। আমি এখানে একটুখানি সৈয়দ কাসাফুদ্দোজার কাছে আসি, যে যখন আমরা দেখেছি যে এই 100 দিনের কাজের টাকা আটকানো, আবাসের টাকা আটকানোর অভিযোগ, সেটা তৃণমূল কংগ্রেস, সেটা প্রবলভাবে সরব হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে গিয়ে সেখানে আন্দোলন করেছেন, সেখানে তাদের পুলিশ নিয়ে গেছে টেনে হিচড়ে, এখানে তিনি ধর্ণা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি স্বয়ং ধর্ণা দিয়েছেন। সেরকম জায়গায় দাঁড়িয়ে যেহেতু কেন্দ্রে প্রধান বিরোধী দল আপনারা, এই রাজ্যে যেটা তৃণমূল বারবার অভিযোগ করে যে এই রাজ্যের বকেয়া টাকা আটকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এটা তো তৃণমূলের অভিযোগ। তৃণমূল একই সঙ্গে অভিযোগ করে যে সে ব্যাপারে আপনারা সরব হন না। প্রথমেই বলি যে এই এনার্জি কাজের নাম ছিল এমজি এনার্জি, এবং এই প্রকল্পটা ইউপিএ 1 এর ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল এটা। হ্যাঁ, সারা ভারতবর্ষের মানুষের জন্য কংগ্রেসই এই প্রকল্পটা চালু করেছিল, এটা সবাইকে প্রথম মাথায় রাখতে হবে। ইউপিএ 1 এর ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল, বললাম তো। দ্বিতীয় কথা হচ্ছে
যে আমরা কখনোই টাকা আটকে দেওয়ার বিরোধিতা কোনোদিন করিনি, বরং আমরা বলেছি বিভিন্ন সময়, হয়তো আপনার খেয়াল থাকবে যে আমাদের রাজ্যের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় থেকে শুরু করে আমাদের যে সমস্ত নেতৃত্বরা আছেন তারা এই বিষয় নিয়ে অনেকবার বলেছেন কেন্দ্রকে টাকা পশ্চিমবাংলাকে দিয়ে দেওয়ার জন্যে, কারণ সাধারণ মানুষের টাকা আটকে রাখার পক্ষে আমরা নই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এমজিএ এনআরজিএ কাজে ব্যাপক দুর্নীতি কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই দুর্নীতিটাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এখানে বিভিন্ন যে এনআরজিএর কাজ, সেই কাজের গুণগত মানও অনেক খারাপ হয়েছে। এই সমস্ত কারণের জন্যে হয়তো কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় টিম তারা হয়তো পর্যবেক্ষণ করে হয়তো আটকে রেখেছে। তবুও আমরা বলবো যে যেহেতু আম জনতা, সাধারণ মানুষ, গরিব মানুষের টাকা, এই টাকাটা অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। আমি একটু জয়ন্তবাবুর কাছে আসি। জয়ন্তবাবু, এই ইস্যুগুলো সেটা কতটা ছাপ ফেলতে পারে ময়ূরেশ্বর কেন্দ্রে? কারণ আমি আগেও যেটা বললাম যে একটা বড় অংশ ময়ূরেশ্বরের সেটা গ্রামীণ এলাকা। ইউপিএ 2 যখন সরকার গঠন হয় তখন বামপন্থীরা 61 জন এমপি নিয়ে ইউপিএ 1 ইউপিএ 1 2004 সালে 2004 সালে 61 জন এমপি নিয়ে সরকারকে বাড়ি থেকে সমর্থন করে। কিছু আমাদের তার মধ্যে নির্দিষ্ট ছিল, আমাদের প্রস্তাব ছিল, তার মধ্যে হচ্ছে এনআরজিএ কাজ, যে গ্রামীণ অর্থনৈতিক কাঠামোকে আরও যদি শক্তিশালী করতে হয় বা গ্রামীণ সাধারণ মানুষকে যদি কাজ দিতে হয়, গরিব মানুষকে, তাহলে পরে এনআরজিএ কাজ দিতে হবে। কিন্তু সেই এনআরজিএ কাজের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে তৃণমূল আসার পর থেকে যেভাবে দুর্নীতিতে চুরি করলো সেই টাকাগুলো, কিন্তু বিজেপি কি করলো, সেইখানে তদন্ত না করে যাদের ওপরে কেস করা দরকার, অ্যারেস্ট করা দরকার না করে কি করলো, গরিব মানুষের টাকাটাকে পুরো আটকিয়ে দিল। সেখানে কি হলো যে পুরো গরিব মানুষের টাকাটা আটকিয়ে আজকে আমরা বারবার কেস করেছি, কোর্টে গেছি, কিন্তু গরিব মানুষ এই 100 দিনে কাজ পেলো না। আমরা বারবার বলেছি যে 200 দিন কাজ করতে হবে, সেটা তো গেল আগে, কিন্তু এই 100 দিনে কাজেই টাকাই তারা দিচ্ছে না, অথচ যারা চুরি করলো তাদেরকেও দিচ্ছে না। আবাস যোজনা টাকা বললেন, আবাস যোজনার টাকা আমরা জানি যে আবাস যোজনা, বাংলা আবাস যোজনার টাকা যেভাবে আজকে বাড়িগুলো হচ্ছে, একটা অংশ তো তোলাবাজিতে চলে যাচ্ছে, দ্বিতীয় আজকে আমরা জানি যে বালি, একটা বাড়ি যারা প্রকৃত যারা প্রাপক তারা যদি বাড়িও করে, তাহলে পরে আজকে একটা বালির দাম ছিল 1200 টাকা ট্রাক্টর, সেখানে আজকে যদি আমরা বালি কিনতে যাই, বালি দেখি 5000 টাকা ট্রাক্টর, তাহলে পরে সেই গরিব মানুষ 1,20,000 টাকার মধ্যে একটা অংশ চলে যাচ্ছে, তারপরে যে সামান্য টাকাটা পড়ে থাকে, তাহলে পরে বালি কী করে বাড়ি করা সম্ভব। এবং আরও জানি যে কলেজ হয়েছে, কলেজে আমরা জানি যে কলেজে কোনো অধ্যাপক নেই, হসপিটালগুলোর কী অবস্থা, আজকে করে আজকে কী ঘটনা, কোনো নিরাপত্তা নেই। তাহলে গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে যেগুলো কাঠামো হচ্ছে, যে স্কুল কলেজ আমরা যা করে গেছিলাম, সেইখান থেকে সেইটার ওপরই আবার একটা বিল্ডিং বাড়িয়ে দিয়ে নতুন কিছু কর্মসংস্থান হয়নি, সেই বামপন্থীদের যেগুলো করা আছে সেইগুলো কেবল। কিন্তু আপনাদের সময় কতগুলো ইউনিভার্সিটি ছিল, এখন কতগুলো ইউনিভার্সিটি হয়েছে? ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু সেখানে শিক্ষক কতগুলো হেলথ সেন্টার ছিল, এখন কতগুলো হয়েছে? কিন্তু ঘটনা হচ্ছে আমরা জানি সেখানে শিক্ষার কোনো মান নেই। আমি আসবো, আমি একটু সমাপ্তর কাছে এখানে আছি। সমাপ্ত, দুর্নীতির অভিযোগ যে রয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু পয়েন্ট হচ্ছে যে এত কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে, কেন্দ্রীয় তদন্তকারী দল এসেছে, প্রশ্ন হচ্ছে যে বা যারা দুর্নীতি করেছে, ইম্পর্টেন্ট তো হচ্ছে তাদের, একটু সোজা হয়ে বসুন প্লিজ জয়ন্তবাবু, আমার মোবাইলটা প্লিজ ছেড়ে, ইম্পর্টেন্ট তো হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা, আমি ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেস ভুরি ভুরি দুর্নীতি করেছে, যদি সেটা করেও থাকে তার দায়ে কেন 100 দিনের কাজ যে খেটে খাওয়া মানুষগুলো করেছেন তাদের টাকা আটকে, তো শাস্তিটা কারা পাচ্ছেন? দেখুন, শাস্তি সাধারণ মানুষের কাজের জন্যই 100 দিনের, কিন্তু সাধারণ মানুষের কাজ পর্যন্ত এটা পৌঁছায়নি। একেবারে জেসিপি দিয়ে কেটে কোনো রকম কাজ না করে ভুয়ো তৃণমূলী যারা কর্মী তাদের নামে জব কার্ড ইস্যু করে যেভাবে করা হয়েছে, এবং এই তদন্ত হবে, সেই তদন্ত আমরা দেখেছি যে টেটের ওএমআর সিট পাওয়া যায় না, সেখানে তদন্তকারীরা কারিদিকেই সাহায্য করে না। এখানে আমরা পাশের অঞ্চল ঝিকোড্ডা 1 কোটি টাকার দুর্নীতি একেবারে তৎকালীন বিডিওর কাছে তুলে দিয়েছিলাম, বিডিও সেটা স্বীকার করে নিয়েছিল এবং সেই বিডিওকে রাতারাতি তাকে পাল্টে দেওয়া হয়। এখানকার আইনের শাসন চলে না এই রাজ্যে শাসকের আইন চলে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজের কথা। আমি আসবো এই বিষয়ে, প্রমোদ বাবুর রিয়াকশনও নেব, তার আগে ছোট্ট একটা ব্রেক আমাকে নিতে হবে। ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভ্যান ময়ূরেশ্বর থেকে সরাসরি।
আমার সহকর্মী চন্দন আমার সঙ্গে রয়েছেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা প্রশ্ন নিয়ে নেব অডিয়েন্স থেকে, সামনে এক এক করে। সকলকে না, সরাসরি প্রশ্নে আসুন। হ্যাঁ, আপনাদের শুভেচ্ছা আমার- আমাদের সঙ্গে রয়েছে, ওটা আলাদা করে বলতে হবে আমার না। তৃণমূলের প্রতিনিধির কাছে একটাই প্রশ্ন, দুর্নীতি যা হয়েছে সেটা তো সাধারণ পশ্চিমবাংলাবাসী সবাই জানে। আমার একটাই প্রশ্ন, পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে না ভারতবর্ষ পশ্চিমবাংলার বাইরে? আমি প্রথমে এসে যেটা দেখলাম, ওরা বঙ্গবন্ধু বাংলাদেশের জয় বাংলা স্লোগান না বলতে প্লিজ, পারে। এটা এটা শো শুরু হওয়ার আগে কি হয়েছে সেটা এখানে না, আলোচনা ঠিক আছে। ধন্যবাদ, আমি একটা- ধন্যবাদ। একটাই- না না না, থ্যাংক ইউ। সেটা হচ্ছে একটা একটা প্রশ্ন। না না, একদম না। কোনো এখানে কোনো রকম এমন কোনো অনভিপ্রেত বিষয় নিয়ে কাউকে আমি প্রশ্ন অ্যালাউ করব না। ও আপনি প্রশ্ন করেছেন যে এই প্রশ্ন কিন্তু বারবার বিরোধীরা করে থাকে, পশ্চিমবঙ্গ ভারতের বাইরে না ভারত পশ্চিমবঙ্গের বাইরে। প্রমোদ বাবু, শো এর আগে কি হয়েছে সেটা এখানে আলোচনা করবেন না। উনি যে কথাটা বললেন- ওইসব স্কোর বাইরে সেটেল করবেন, এখানে না, শোয়েতে না। ভারত পশ্চিমবাংলার বাইরে না পশ্চিমবাংলা ভারতের বাইরে, যে কথাটা যে উদ্দেশ্যে উনি বললেন, ঢুকিয়ে এসে জয় শ্রীরাম বলেছেন। না, আমি এই প্রসঙ্গে আর যাচ্ছি আমাদের না। এক ছেলেরা সেকেন্ড, বলেছে এক সেকেন্ড। জয় বাংলা। আমার এখানে আপনাকে বলি, আমার সিম্পল উনি প্রশ্নটা তো ওইটাই না তুলেছে। না না, আমি প্রমোদ না না না, উনি প্রমোদ প্রশ্নটা বাবু, আমায় ওইটাই বলতে দিন, তুলেছে। এক সেকেন্ড। আমি এইটা তো শুধুমাত্র ওনার কথাই নয়, বারবার বিজেপি অভিযোগ করে থাকে, কারণ নরেন্দ্র মোদী অমিত শাহ এখানে প্রচারে এলেও আপনারা বলেন বহিরাগতরা আসছে। আপনি সেই আসপেক্টে উত্তর দিন। বলবে না কেন? আজকে দেখুন, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিন বলে গেছেন বাংলাটা নাকি দিল্লিতে বসে চালানো ভালো হয়। এটা কি বাংলার অপমান নয়? বাংলায় মানুষ নাই? বাংলায় মানুষ বাংলা চালাতে কোনো জানে স্লোগান না? না। তা বাংলার মানুষের লজ্জা হওয়া উচিত যারা অমিত শাহের দলে থাকে। ধন্যবাদ। কোনো কোনো ওখান থেকে কোনো রকম উস্কানি না, একদম না, একদম না, না মানে না। ওসব এখানে করে কোনো লাভ নেই। এখানে কার প্রশ্ন রয়েছে? সামনের একজনের নাও। হ্যাঁ নাও, হ্যাঁ বলছি, প্রশ্ন সরাসরি নির্দিষ্ট প্রশ্ন, উন্ন- পলিটিক্যাল প্রশ্ন। উন্নয়ন এতই হয়েছে গলায় স্পিকার ঝুলিয়ে পাড়ায় পাড়ায় উন্নয়নে পাঁচালি বলতে হচ্ছে। তাহলে পশ্চিমবাংলার মানুষ কি অন্ধ, না ধন্যবাদ। উন্নয়নটা ঝাপসা? ধন্যবাদ। আর একটা কথা বলবো, একটাই প্রশ্ন, শুরুতেই বলে দিয়েছি একটা প্রশ্ন। ধন্যবাদ, এক সেকেন্ড। উনি যেটা বললেন পাঁচালি পড়ে জানাতে হচ্ছে, ওনাদিকে কেন জনসভা করে এসে বলতে হবে? কিছুদিন আগে ওরা বলছিল যুবসাথী নাকি ভিক্ষা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার ভিক্ষা দিচ্ছে। ওরা এখন আবার বলে বেড়াচ্ছে তৃণমূল তো 1,500 দিচ্ছে, আমরা ক্ষমতা এসে 3,000 দেবো। Important point. তার মানে ওরা চাইছে ভিক্ষার বাটিটুখানি বড় করতে, সাধারণ Important মানুষকে point. বড় ভিখারি বানাইতে এক চাইছে। সেকেন্ড, ইম্পর্টেন্ট পয়েন্ট। এক সেকেন্ড, আমি এখানে সমাপ্তর কাছে সমাপ্ত। এটা কিন্তু ঘটনা যে আমরা দেখেছি একাধিক বিজেপি নেতা তারা বলেছেন এটা কখনো লক্ষ্মীর দান, কখনো এটাও ভিক্ষার দান, লক্ষ্মীর ভান্ডার, কখনো এটাও বলেছেন যে এরকম ভাবে চলতে পারে না, লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করে দেবে। ইনফ্যাক্ট সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাল্টা প্রেস কনফারেন্সে সেই ভিডিও দেখিয়েছেন। প্রশ্ন হচ্ছে কিন্তু ফাইনালি সেই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প অ্যামাউন্টটা বাড়িয়ে, সেই যুবসাথীর মতো প্রকল্প অ্যামাউন্টটা বাড়িয়ে সেটা আপনাদের সংকল্পপত্রে রাখতে হয়েছে। দেখুন, একটা 1500 টাকায় বা 1000 টাকায় ভোট এলেই যে 500 থেকে 1000, 1000 থেকে 1500, এতে একটা সংসার চলতে পারে না বা কোনো মানুষের সাহায্য হতে পারে না। যদি আমরা তো বলছি যদি দিতে হয় তাহলে মানুষকে, গরিব মানুষকে, সাধারণ কিন্তু মানুষকে, আপনারাই তো, আপনাদের না, না, একাধিক নেতাই তো বলতেন না, যে আমরা তো, ভাতা আমাদের হচ্ছে নেতারা ভিত্তির দান। বারবার বলেছে যে ভাতা নয় নির্দিষ্ট কর্মসংস্থান চাই। তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ দিকে যে 500, 1000 নয়, দিতে হলে বেশি করে দেওয়া হোক, তাদের যেন সেটা কাজে লাগে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি শুধু বলে রাখি, এই যখন দিল্লিতে নির্বাচন চলছে সেই সময়, নির্বাচনের মুখে দাঁড়িয়ে সেই সময় নরেন্দ্র মোদী বলেছিলেন যে দিল্লিতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8ই মে অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা করে ঢুকবে। আজ পর্যন্ত সেই টাকা ঢোকেনি। দেখুন, যে এই লক্ষ্মী ভান্ডার শুধু পশ্চিমবঙ্গ থেকে চালু হয়েছে এটা নয়, এটা এর আগেও বিজেপি শাসিত অঞ্চলে লক্ষ্মীর ভান্ডার হয়তো নয়, এখানে সব সিঁড়ি থেকে কিন্তু হতশ্রী পরিণত হয়েছে। দিল্লিতে ঠিক আছে। মহিলারা কি টাকা পাচ্ছেন? দিল্লিতে পাচ্ছে না, হয়তো সেটা হয়তো কোনো কারণে আটকে আছে। সেটা হয়তো নরেন্দ্র মোদী যখন সারা দেশে
না না সারা আস্তে- দেশে নরেন্দ্র মোদী মানে যখন কথা দিয়েছে সেটা পাবে, কি কারণে আটকে Silence, আছে বা silence! কিসের জন্য আটকে না আছে না সাইলেন্স, সেটা অবশ্যই পাবে। ওখান থেকে হই হই না। আচ্ছা আমি একটু এখানে আসি সৈয়দ কাসাফুদ্দোজার কাছে। আমরা দেখলাম যে আপনাদের যে ইশতেহার প্রকাশ করা হয়েছে তাতে যে 5 দফা গ্যারান্টির কথা বলা হয়েছে তার মধ্যে দুর্গা সম্মান রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লক্ষ্মীর ভান্ডারের আদলেই সেখানে একটা ভাতার প্রভিশন সেটা রাখা হয়েছে যেটাকে বলা হচ্ছে দুর্গা সম্মান। তাহলে কি ভাতাটাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ভোটের কথা ভেবে ভবিতব্য? না, ব্যাপারটা সেরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেসের প্রথম যেটা লক্ষ্য সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বেকার ভাই বোনদের জন্য প্রথম হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং সেই লক্ষ্যে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বিশেষ করে রাহুল গান্ধী তিনি সর্বদাই সচেষ্ট আছেন এবং তিনি সব জায়গাতেই সেটা বলেন যে ভারতবর্ষে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা, তার ক্ষেত্র তৈরি করা। সেই সঙ্গে সঙ্গে আমরা শুধু পশ্চিমবাংলায় এই লক্ষ্মীর ভাণ্ডার আছে বলে নয়, আমাদের কর্ণাটকে, আমাদের তেলেঙ্গানায় এবং পাশের রাজ্য যে ঝাড়খণ্ড সেখানেও আমাদের এই ধরনের প্রকল্প আমি চলে আসবো, এবং আমি এর খুব থেকে সংক্ষেপে জয়ন্ত অনেক বাবুর বেশি কাছ থেকে টাকা জেনে নিই যে সেখানে তাহলে দেওয়া হয়। ভাতাটাই কি ভবিতব্য হয়ে দাঁড়াচ্ছে? না, সেটা এক সেকেন্ড, ভবিতব্যর আসবো বিষয় please। নয়, সেটা কাসাফুদ্দোজামান আসবো প্লিজ। ভাতাটা চিরস্থায়ী ভবিতব্য হতে পারে না। ভাতাটা ভাতাকে তো avoid ও করা যাচ্ছে ভাতা তো না। সাময়িক। আমরা যে চিন্তা ভাবনা নিয়েছিলাম, আমরা যে গোটা পশ্চিমবাংলাকে যে শিল্পের জোয়ারে যে ভাসিয়ে দিয়েছে, ভাতাটাকে আমরা সীমাবদ্ধ করতে চেয়েছিলাম। আমাদের সময় ভাতা ছিল, কিন্তু ভাতাটা এক সময়ে আমরা চাই যে ভাতাটাকে এক সময়ে বন্ধ করতে হবে, কিন্তু সেই ভাতাটাকে বন্ধ করতে গেলে যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আমার এখানে কখনোই একটা ভাতাটাই প্রশ্ন রয়েছে সম্ভব জয়ন্ত হবে না। বাবু। ডেফিনেটলি সিঙ্গুর থেকে শিল্প বিদায়, টাটা ন্যানো বিদায় নিয়ে ডেফিনেটলি একটা দীর্ঘমেয়াদী ধাক্কা বাংলার শিল্পের জন্য এই প্রশ্ন রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2006-এ সিঙ্গুরে শিল্পের তোড়জোড় হলো। 29 বছর আপনারা ক্ষমতায় থাকার পর 2006-এ শিল্পের জোয়ার, তার আগে 29 বছর কি করছিলেন? তার আগে যে কৃষি যে ক্ষুদ্র চাষিদের যেভাবে বর্গা পাট্টা যে ভূমি সংস্কার হয়েছে, সেই ভূমি সংস্কার গোটা ভারতবর্ষের একটা আমূল পরিবর্তন এনেছিল পশ্চিমবাংলা। তার সাথে শিল্প না করার কি কন্ট্রাডিকশন কি আছে? প্রাথমিকভাবে মানুষের যে খাবার, যে পেটের জ্বালা, সেইটাকে তখন ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছিল। তারপরে যখন সেই জন্য একের পর এক শিল্প বন্ধ করা হচ্ছিল। অবশ্যই যারা শিক্ষিত যারা সেই জন্য ট্রেড ইউনিয়ন আন্দোলন করে একের পর এক কারখানার জাপ বন্ধ করা হচ্ছিল। শিল্পে যখন প্রয়োজন হলো তখন অবশ্যই শিল্পের দিকে আমি আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে নিতে হবে। ব্রেকের পর ফিরছি ভোটের ক্যারাভ্যান নিয়ে ময়ূরেশ্বর থেকে সরাসরি। ফিরলাম বিরতির পর আরো একবার আপনাদের স্বাগত জানাই ভোটের ক্যারাভ্যান নিয়ে আমরা সরাসরি চলে এসেছি ময়ূরেশ্বরে। সেখান থেকেই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই ময়ূরেশ্বরের নির্বাচনী উত্তাপ। যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনী প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ চর্চিত ইস্যু এসআইআর, যে এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং যে মূল অবজেক্টিভ যেটা বলা হয়েছিল যে অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে বের করা, আদতে দেখা যাচ্ছে যে আশপাশে বহু বৈধ ভোটার তাদের নাম ডিলিটেড হয়েছে। এই এসআইআর ইস্যু কতটা প্রভাব ফেলতে পারে ময়ূরেশ্বর কেন্দ্রে, কিভাবেই বা ফেলতে পারে, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে শুরু করব প্রমোদ বাবুকে দিয়ে। প্রমোদ বাবু, এসআইআর এর প্রভাব ময়ূরেশ্বরে কিরকম পড়তে পারে? এসআইআরে আপনার ময়ূরেশ্বরে ভোটার ছিল 2,31,163, অ্যাডজুডিকেশন ছিল 18,189, এসআইআরে ডিলিট হয়েছে 3,521। যেমন এসআইআরে 3,521 ডিলিট হয়েছে, কেউ যদি আইডেন্টিফাই করে 3,521 ডিলিট হয়েছে ওটা তৃণমূলের, তাহলে আমরা জানবো তৃণমূল জয়ী হয়েই আছে। কারণ একটাই, ওই ভোটারগুলো যদি তৃণমূলের হয় তাহলে অ্যাডজুডিকেটেড বা যত ভোটার আছে সবই তৃণমূলের। ওরা জানে যাকেই দেখে তাকেই তৃণমূল ভাবে, ওরা তৃণমূলের আতঙ্কে ভুগছে।
আমি এই উত্তর নেব সমাপ্তর কাছে, তার আগে একটু সৈয়দ কাসাফুদ্দোজার কাছে যাই। আপনার কি মনে হয় যে এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে ময়ূরেশ্বরের নির্বাচনে? প্রথম কথা হচ্ছে যে এই এসআইআর সম্বন্ধে আমি একটু বলি যে এসআইআরটা পশ্চিমবাংলায় হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক ব্যানার্জি তারা দুজনেই বলেছিলেন যে এসআইআর তারা বেঁচে থাকতে এসআইআর পশ্চিমবাংলায় হতে দেবেন না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে এসআইআর হলো এবং এসআইআর সাধারণ মানুষ সাংঘাতিকভাবে তারা অসুবিধার মধ্যে পড়লেন, কারণ বহু মানুষকে লাইনে দাঁড়াতে হলো, বহু মানুষকে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তার কারণ হচ্ছে এসআইআর জুডিকেশন যেখানে হয়েছে সেখানে অনেক বৈধ ভোটার। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গিয়ে ইন পার্সন লড়লেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যারা যারা বৈধ ভোটার অর্থাৎ জীবিত ভোটার অথচ মৃত দেখানো হয়েছে তাদের নিয়ে তিনি নির্বাচন কমিশনে গেলেন। সেই আন্দোলন তো কংগ্রেসও করেছে, সেই আন্দোলন সারা পশ্চিমবাংলায় এবং সমস্ত জায়গাতে আমাদের সমস্ত নেতৃত্বরা এর বিরোধিতা করেছেন। এবং যখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যখন সাধারণ মানুষ যারা বৈধ ভোটার অথচ তাদের নাম বাদ যাচ্ছে, তখন বাধ্য হয়ে হয়তো তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন। কিন্তু এসআইআরটা যদি পশ্চিমবাংলায় তারা যে বলেছিলেন যে এসআইআর করতে দেবো না, সেটা যদি হতো পশ্চিমবাংলায়, যদি এসআইআর না হতো তাহলে এই সমস্যা হতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই এসআইআরটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে নির্বাচনের আগে হওয়ার জন্যে, অল্প সময়ে এটা হওয়ার জন্য নানান ধরনের এই অসুবিধাগুলোর সৃষ্টি আমি হয়েছে। আসবো, আমি জয়ন্ত বাবুর কাছে একটু আসি এসআইআর প্রসঙ্গে। এসআইআর আজকে প্রথম না, আমরা 2002-এ এসআইআর হয়েছিল, তখন সাধারণ মানুষ কেউ বুঝতেই পারেনি যে এসআইআর কীভাবে হলো। কিন্তু আজকে পরিকল্পিতভাবে দুটো সরকারই একদম পরিকল্পিতভাবে আমরা জানি যে ওয়াকফ বিল নিয়েও উনি বলেছিলেন যে ওয়াকফ বিল হতে দেবো না, কিন্তু আদৌ আইন হয়ে গেল। কিন্তু আজকে এসআইআর আমার মৃত্যুর পথে দিয়ে হবে, কিন্তু দেখা গেল যে উনি যা বলেন সব উল্টো হয়। দুটো সরকারি পরিকল্পনা করে একটা অংশের মানুষকে বাইরে রেখে দিয়ে এসআইআর মাধ্যমে বা রেখে এই ভোটটা করতে চাইছেন। কিন্তু আমরা জানি যে আমরা দীর্ঘ লড়াই করছি, আমরা আইনগতভাবে লড়াই করছি, আমরা সুপ্রিম কোর্টেও গেছি এবং মানুষের কাছে আমরা আছি যে এসআইআরে যারা বাদ গেছেন, যে বাবার নাম আছে, মানে বাবার নাম আছে অথচ ছেলের নাই, ছেলের একটা আছে অথচ বাবার নেই, এমনভাবে বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে এসআইআর নিয়ে যে একদম পুরো পরিকল্পনাভাবে দুটো সরকার মিলিয়ে এটা করেছে। তো এই প্রশ্নগুলো, এই তীরগুলো সমাপ্ত আপনাদের দিকেই আসছে, তার কারণ আপনি যেটা বলবেন সেটা প্রত্যাশিত। আপনি বলবেন যে এসআইআর তো নির্বাচন কমিশন করছে, এসআইআর তো বিজেপি করছে না, বা আপনারা নির্বাচন কমিশনের মুখপাত্র নন। কিন্তু আমি জাস্ট 5 মাস আগে আপনাদের ফিরে যেতে বলবো। এসআইআর প্রসঙ্গটা যখন প্রথম সারফেস করছে, এসআইআর নিয়ে সবচেয়ে বেশি ভোকাল থাকতে দেখা গেছে বিজেপি নেতাদের, এবং একের পর এক বিজেপি নেতা তারা কেউ বলে দিয়েছেন যে 1 কোটি বাদ যাবে, কেউ বলেছেন 1 কোটি 20 লক্ষ বাদ যাবে, কেউ বলেছে 1.5 কোটি বাদ যাবে, কেউ বলেছেন এত কোটি রোহিঙ্গা বাদ যাবে, এত অনুপ্রবেশকারী বাদ যাবে। কাজে আজকে এর দায়িত্ব তো এড়ালে আপনাদের চলবে না। দেখুন, আমি প্রথমেই প্রমোদ বাবুর কথায় আসবো। প্রমোদ বাবু খুব কনফিডেন্সের সঙ্গে বললেন যে শুধু তো আর তৃণমূলের বাদ যায়নি বিজেপির কাছে, কিন্তু তাহলে এসআইআর নিয়ে এত বিরোধিতা কেন আপনাদের? এসআইআর হবে, বৈধ ভোটার থাকবে, ভারতবর্ষের নাগরিকরা ভারতবর্ষে থাকবে, পশ্চিমবঙ্গের নাগরিকরা পশ্চিমবঙ্গেও থাকবে, কিন্তু আপনাদের নেত্রী কেন নাই হতে দেঙ্গা, নাই সিএএ নাই করেঙ্গা, সিএএ যারা অ্যাডজুডিকেশনে যে 27 লক্ষ, এক সেকেন্ড, 27 লক্ষ যে বাদ গেছে অ্যাডজুডিকেশনে, আপনার মনে হয় যে এরা সবাই অনুপ্রবেশকারী? কারণ এক সেকেন্ড, কারণ 63% হিন্দু। আমার কথা হচ্ছে, যারা আমরা প্রথমেই আপনি বলেছেন আমরা নির্বাচন কমিশনের কোনো মুখপাত্র নয়, তো আপনারা এবং আমরা সবচেয়ে বেশি আস্ফালন করেছেন না। SIR শুনুন, নিয়ে। যে এসআইআর হবে, কিন্তু যারা বাদ গেছে এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। কারণ যারা বিএলও ছিল, যারা ছিল, তারা কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনি, তারা তৃণমূলের লোক ছিল। এবং যিনি সুপ্রিম কোর্টে গেছেন এই এসআইআর নিয়ে, আজকে 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোনো জায়গায় কোনো অভিযোগ নাই। সুপ্রিম কোর্টে গিয়ে আমি জাস্ট কয়েকদিন আগে অর্থাৎ এই যে 27 লক্ষ ফাইনাল যে আপনার সাপ্লিমেন্টারি যে লিস্টটা সেটা বেরোনোর আগে শুভেন্দু অধিকারীর একটা বক্তৃতার আমি কোট করব, যেখানে তিনি বলেছিলেন যে ব্রেকফাস্টে বাদ গেছে 58 লক্ষ, লাঞ্চে বাদ গেছে 7 লক্ষ, বিকেলের চায়ে 14 লক্ষ, এখনো ডিনারটা বাকি আছে। তাহলে অথচ আপনি বলছেন বাদ যাওয়ার দায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আমি 2005 সালে ফিরে আসতে চাই। 2005 সালে তখনকার স্বপ্নের মেঘবালিকা
আজকের সাজবাতি রূপকথায় যিনি পরিণত হয়েছেন মমতা ব্যানার্জি স্পিকারের দিকে যে 1 কোটি লিস্ট হাতে নিয়ে ছুড়ে এসেছিল, আমি বলবো সেই মমতা ব্যানার্জিকে বলবো, তৃণমূলকে কংগ্রেসকে বলবো, সেই লিস্টটা কোথায় আছে? সে সবুজ ফাইলে কি ভরা আছে যিনি ইডির কাছ থেকে কেড়ে নিয়ে পালিয়ে এসেছিলেন? সেই লিস্টটা দিলেই তো চুকে যায়। এবং এর দায় তৃণমূল কংগ্রেসকে, যারা বাদ গেছে হিন্দু, শুধু হিন্দু নয়, আমরা রাষ্ট্রবাদী যারা মুসলিম অনুপ্রবেশকারী নয় তাদের বিরুদ্ধেও নয়, তারা নিশ্চয় থাকবে। যারা 47 সালে ভারত ছেড়ে পালিয়ে যায়নি, যারা আজ পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে ভারত বলে থেকে গেছে, ভারত মাতার জয় বলে, তাদের বিরোধিতা আমরা করি না। কিন্তু আমরা তাদের বিরোধিতা করি যারা পাকিস্তান জিতলে বোম ফুড়ে, তাদের বিরোধিতা করি। কিন্তু একই সঙ্গে আমার এখানে প্রশ্ন আছে, এর- একটা প্রশ্ন। ডেফিনেটলি আপনি যেটা বললেন যে যারা ভারত মাতার জয় বলেন, যে সংখ্যালঘু মানুষরা, তাদের নিয়ে আপনারা বলছেন না, ঠিকই। আমরা শ্রমিক ভট্টাচার্যকে বলতে দেখেছি যে তাদের আহ্বান করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সময় রাষ্ট্রবাদী মুসলিম এই শব্দবন্ধটা ব্যবহার করেন, যদিও এক্স্যাক্টলি কি সেটা নিয়ে চর্চার অবকাশ থাকতে পারে। কিন্তু আপনাদের 294টা আসনে একজনও সংখ্যালঘু, আপনারা একজনও এই আপনাদের কথা মতো রাষ্ট্রবাদী মুসলিম, জাতীয়তাবাদী মুসলিম প্রার্থী দিয়েছেন? দেখুন, প্রার্থী কে হবে বা প্রার্থী কিভাবে হবে সেটা আজকে রাষ্ট্রবাদী, আজকে আমরা তো শুধু পশ্চিমবঙ্গে প্রার্থী না এটা বললে হবে না, আমাদের তো অন্যান্য স্টেটেও তো যে তারা প্রতিনিধিত্ব করে, মুসলিমরা প্রতিনিধিত্ব করে। এবং এই মৌরেশ্বর বিধানসভাতেই আমাদের, 100% আমি একটা কথা বলি আপনাকে, এই মৌরেশ্বর বিধানসভাতেই আমি প্রথমেই বলেছি যে এখানকার বিধায়কের হাতে খুন হতে হয়েছে, তার একটাই অপরাধ ছিল, তিনি মুসলিম ছিলেন, তিনি বিজেপি করার জন্যে। প্রমোদ বাবুর রিয়াকশন নেব। প্রমোদ বাবু, যে কথাটা বলছেন বিধায়কের হাতে খুন হয়েছে, কোনো এফআইআর হয়েছিল না উনি বানিয়ে বলছেন? জাকির হোসেন, প্রশাসনের আমি SPC নাম না, বলে দিচ্ছি, আমি বলি একজন আপনাকে MLA এবং যিনি প্রার্থী আপনাকে আছেন, বলি, তাকে ওসি ছিল নিয়ে না, যখন সরাসরি SPC ছিল না, অভিযোগ রাজ্যপাল করছেন, ছিল না, FIR হাইকোর্টে হয়েছিল। যাননি, সুপ্রিম কোর্টে যাননি, এফআইআর হয়েছে, সিবিআই বানিয়ে বড় তদন্ত বড় গল্প চলছে, বলছেন আপনি। অ্যারেস্ট করেননি কেন তাহলে? অ্যারেস্ট হয়েছিল। এবং অভিজিৎ রায় arrest এখানকার হয়েছিলেন? অভিজিৎ রায় নয়, হয়েছিল। অভিজিৎ রায়ের অভিজিৎ নেতৃত্বে, রায় কি arrest হয়েছিলেন? অভিজিৎ রায়ের নেতৃত্বে এবং তাহলে এখানকার সরাসরি পুলিশের, অভিযোগ কি করে তোলা যায়? এখানকার Please. পুলিশের, এখানকার পুলিশ তাদের তদন্তকে পিছিয়ে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করাতে সাহায্য করেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে যদি পুলিশ সব তথ্য প্রমাণ প্রত্যেকটা কেসে লোপাটি করে ফেলে, তাহলে আর প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সিবিআই করেন কেন? সিবিআই তদন্ত এখনো চলছে সেই কেসে, যে তিনি শুধু 21 সালে তার অপরাধ ছিল বিজেপি করার জন্য, এবং 21 সালের রেজাল্টের পরেই তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং মাঝ রাস্তায়। তিনি যত বড় প্রভাবশালী হন না কেন, তাহলে এক সেকেন্ড, তাহলে আপনাদের বীরভূমের সবচেয়ে বড় প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের যদি আমরা দেখি, অনুব্রত মণ্ডল ছিলেন, তিনি জেলে গেছেন, তাকে জেলে যেতে এবং হয়েছে। তিনি যে না, না, অভিজিৎ তাহলে- রায় তাহলে জেলে অভিজিৎ যাবে রায় না যদি বা প্রভাবশালী হন, সিবিআই যে নোটিশ আপনি জেলে পায়নি, এটা তো পাঠাননি আমি কেন? বলছি না। তাহলে জেলে পাঠাতে পারেননি কেন? উনি জেলে পাঠানোর আমরা কেউ নয়, না, সিবিআই জেলে এটা পাঠাননি কেন? এটা এটা প্রথমে পুলিশ সেই এবং সিবিআই তদন্ত চলছে। এখন সাধারণ মানুষের, আপনি দেখবেন যে কোনো কিছু হলে এখন মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে কোন রকম তাদের উপর ভরসা করে না। তৃণমূলের নেতা তৃণমূলের হাতে মরছে, তবু তারপরে খুব সিবিআই তদন্ত সংক্ষেপে, প্রমোদ করছে। বাবু, খুব সংক্ষেপে আপনার রেসপন্স। দাদা, উনি যেটা বলছেন না, আরে আমরা তো দেখছে উনি জড়িত আছেন, আমি বলছি। না প্লিজ, এগুলো ব্যক্তি আক্রমণ। আমি অভিজিৎ বাবুর ক্ষেত্রেও না, না, আমি বলি, অভিজিৎ বাবুর ক্ষেত্রেও আমি বলেছি যে না, যদি তিনি অ্যারেস্ট না হয়ে থাকেন তাহলে তাকে নিয়ে ওনাকে এত প্রশ্ন সরাসরি এই করা উচিত। বক্তব্যটা করা ঠিক না। এবং আমি আপনাকেও বলবো যে উনি একজন স্পিকার, তাকে প্লিজ তা ব্যক্তিগতভাবে নিশানা করবেন না। আপনি বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখে আসুন, নারীদেরকে কিভাবে ধর্ষণ করে রাস্তায় ফেলে চাকু মেরে হত্যা করা হচ্ছে। অনেক রাষ্ট্রে দেখে আসুন। কয়েকদিন BJP আগে এই রাজ্যে। পাশের রাজ্যে পর্যায়ী শ্রমিককে যে হত্যা করা পরিযায়ী হয়েছে শ্রমিককে তার অপরাধে, বিজেপিরাই যে করেছে। মুর্শিদাবাদে কিভাবে অত্যাচার করলো, কিন্তু পরে কি জানা গেল, তিনি কিন্তু সেখানে, আরে মুর্শিদাবাদে বেলডাঙ্গার কথাটা আপনি ভাবুন, মুর্শিদাবাদে বিয়ে বাড়ির কথাটা ভাবুন। আরে মুর্শিদাবাদে আরে, আপনাদের কি করেছিলেন তৃণমূলের, আপনারা? মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যে আপনাদের তৃণমূলের মেম্বারকে মালদায় গঙ্গার পেরিয়ে মালদায় পালিয়ে যেতে হয়েছে। আমি প্রত্যেককে তৃণমূলের মেম্বার থেকে পালিয়ে যেতে হয়েছে, কেন পালিয়ে যেতে হয়েছিল? কেন পালিয়ে যেতে হয়েছিল সেই কথাটা আপনি বলুন। তৃণমূলের নেতা থেকে পালিয়ে যেতে হয়েছিল। মহারাজা এক সেকেন্ড, প্রমোদ বাবু, না সমাপ্ত না, কোন স্পর্শকাতর দিকে এই ডিসকাশন নিয়ে যাওয়া যাবে না। সিম্পল পয়েন্টে আসুন, পলিটিক্যাল পয়েন্টে আসুন। আমি আলোচনায় ফিরবো, ছোট্ট একটা ব্রেক নেবো, ব্রেকের পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান।
ফিরে এলাম বিরতির পর। আমি অডিয়েন্স থেকে আবারও কয়েকটা প্রশ্ন নিয়ে নেব। চন্দন রয়েছেন, আমার সহকর্মী চন্দন। আমার প্রশ্ন একটাই, যে আমরা দীর্ঘদিন যে আমরা যে জলময়ে বাস করছি, আমার বাবা এবং মা এবং সবাই আমরা এখনো ভোট দিয়ে যাচ্ছি। তা এই যে ভোট দিয়ে যাচ্ছি, তা আজকে তৃণমূল গেল, কংগ্রেস গেল, ওই বিজেপি গেল, আজকে সিপিএম গেল, আমাদের এখনো রাস্তাঘাট এখন কোন জায়গা হয়নি। দাদা, কোন জায়গা আপনাদের? আমাদের স্কুলের পেছনে, আমাদের এই বাড়ি আস্তে আস্তে আস্তে, স্কুলের পেছনেই বাড়ি। মানে আপনারা ভাবঘাটি যেখানে স্কুলে? টেস্ট করেছেন, আমাদের স্কুলের পেছনে বাড়ি। ভাবঘাটি স্কুলে? হ্যাঁ, ভাবঘাটি স্কুলের পেছনেই, এই পেছনেই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। আমি উত্তর নিই। আমার এইটা চাবো আপনাদেরকে অনুরোধ করে যে আমার রাস্তাঘাটটা যেন আচ্ছা হয়। দাদা, বসুন। আমি এখানে প্রমোদ বাবু, আপনি একটু আগে উন্নয়নের কথা বলছিলেন, আমরা যেখানে আলোচনা কথাটা করছি- ওনার কথাটা খুব ভালো লাগলো শুনে, উনি সজ্জন ব্যক্তি। যাই হোক, উন্নয়নের কথাটা আপনাকে বলি, এই রাস্তাটা হয়নি, রাস্তাটা মনে হয় দেখেন গা সরকারি ল্যান্ড নয় বলে একটা ডিফেক্ট ছিল বলে রাস্তাটা হয়নি। উনি যখন বললেন, আমরা আশেপাশে যারা আছেন, যাদের ল্যান্ড, তাদের সঙ্গে কথা বলে দাদা ব্যাপারটা বসতে দেখতে হবে। হবে, না না না, বসতে হবে। তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা দেখতে হবে। ধন্যবাদ। আমি চন্দনকে বলবো ওখানের প্রশ্ন নিতে। হ্যাঁ, আমি বিজেপির সমাপ্ত বাবুর কাছে আমার একটা বিনম্র প্রশ্ন রাখছি, যে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে সার্বিক পশ্চিমবাংলার মানুষের জন্য? তার 15 বছরের খতিয়ান আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি ডোর টু ডোর পৌঁছে দিয়েছি। তিনি শুধু তৃণমূলের জন্য কাজ করেননি, সমস্ত রাজনৈতিক দল এবং সংক্ষেপে ধর্ম প্রশ্নে আসুন, বর্ণ প্রশ্নে আসুন। সবকিছু নিরিখে আপনারা 15 বছরে কোনো পাড়ায় গেছেন, কোনো মানুষের বাড়ি ধন্যবাদ। খবর আমি উত্তর নিয়েছেন? নিই। এক কি সেকেন্ড। বেসিসে ধন্যবাদ, আপনারা ধন্যবাদ, ভোট করবেন? শুধু ধন্যবাদ। কি উত্তর নিই। ধর্মের দাস? তৃণমূল উন্নয়ন এক করেছে, সেকেন্ড। এটা উত্তর অস্বীকার শুনতে করার কিছু হবে। নেই। তৃণমূল উন্নয়ন করেছে কেবল তৃণমূলের ক্যাডারদের জন্য, যারা একদিন সাইকেল নিয়ে ঘুরতো, আজ 4 চাকা কালো কাজ লাগা গাড়িতে ঘোরে। তৃণমূল উন্নয়ন তাদের জন্য করেছে, কোনো সাধারণ মানুষের উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি। একটু আগেই একজন অডিয়েন্সেই প্রশ্ন করেছে, মানে রাস্তায় পথশ্রীর নামে হতশ্রী হয়েছে, সমস্ত শ্রী আজ হতশ্রীতে পরিণত হয়েছে। আমি জয়ন্ত বাবুর উত্তর নিই। জয়ন্ত বাবু, এক সেকেন্ড। প্রমোদ বাবু, এক এক করে। না, পশ্চিমবাংলায় আপনারা জানেন যে যেভাবে বামপন্থী সরকারের সাফল্যের কথা আপনি বলছিলেন, যে বিগত আমরা জানি যে আমাদের তাপবিদ্যুৎ এত বক্সের সাফল্য থাকলে কেন ঠিক আছে। 2011-তে আপনাদের সরিয়ে দিলেন মানুষ? একটা বড় চক্রান্ত, সেটা সবাই জানেন। যেভাবে একটা চক্রান্তে গোটা রাজ্যের মানুষ বড় শামিল হয়ে একটা যাবেন? এটা চক্রান্তের হয়, মধ্যে please। দিয়ে গোটা সমস্ত কিছু প্লিজ, একটা গোটা আজকে রাজ্যের সব মাওবাদী কোথায় মানুষ গেল বলুন চক্রান্ত তো? আজকে করবে। মাওবাদী নেই কো। তো গোটা মাওবাদী থেকে একদম বিভিন্ন দল এক সেকেন্ড, আমার এখানে একটা বক্তব্য আছে। আজকে মাওবাদী কোথায় গেল? আপনি যেমন প্রশ্ন তুলছেন, আবার যখন মাওবাদী শীর্ষ নেতা এনকাউন্টারে খতম হলো গত বছর, তখন কলকাতায় যারা মিছিল করেছিল তাদের মধ্যে আপনারা পুরোভাগে ছিলেন, আপনারা বিবৃতি দিয়েছিলেন। না, আমরা বিবৃতি ওরকম বিবৃতি ভাবে দিয়েছিলেন? না, ওরকম ভাবে কোনো বিবৃতি দিইনি। CPIM কারণ- বিবৃতি দিয়েছিল? কারণ যারা মাওবাদী তৈরি করা হয়েছিল, মমতা সেই সময়ে তখন মাওবাদীকে তৈরি করা হয়েছিল 2006 সালে, তৈরি করে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল। প্রত্যেকটা 11 সালের পর থেকে দেখেছিলাম যে আমাদের পার্টি অফিসে বোমা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আজকে কি অবস্থা গোটা পশ্চিমবাংলা জুড়ে? আজকে কি বোমাতে একদম 6 লাখ। আজকে সেই মাওবাদী শীর্ষ নেতা ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম হলে তখন কেন আপনারা সেখানে বিবৃতি দিয়ে সেই ঘটনার নিন্দা করেন? না। ঠিকই, আমি তো মানছি যে মাওবাদীদের হাতে এ রাজ্যে যারা খুন হয়েছে তারা বেশিরভাগই সিপিআইএম নেতা। না, একটা প্রকৃতপক্ষে তাহলে মাওবাদীদের জন্য আপনাদের এত দরদ কেন? না, সেরকম ভাবে আমরা কোথাও সেরকম ভাবে বলিওনি। কারণ বিবৃতি দিয়েছিলেন দাদা। যেভাবে আমরা জানি যে ওটা মাওবাদী সৃষ্টি করা হয়েছিল, যেভাবে কিষাণজিকে ব্যবহার করা হয়েছিল, যেভাবে ছত্রধরকে ব্যবহার করা হয়েছিল, আজকে যারা ছত্রধরে আজকে তাদের দলে আছে, আমরা জানি যে তারা কিভাবে কাজ করেছিল। আমি সেই সময় আসবো, আমি তৃণমূলে। সৈয়দ কাসাবুদ্দোজার কাছে আসি। পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আসার আগে আমরা সবাই জানি যে তিনি মাওবাদী ছত্রধর মাহাতো এদের সহযোগিতা তিনি নিয়েছিলেন, এবং পরবর্তীকালে আমরা দেখেছি এনকাউন্টারে কিষাণজিকে আমার এখানে হত্যা একটা করা- প্রশ্ন আছে যে আপনারা যদি নিশ্চিতই থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তের অঙ্গ ছিলেন এবং মাওবাদীদের তিনি তুলে ধরেছিলেন ক্ষমতা দখল করার জন্য, তাহলে একটু আগে আপনি যেটা বলছিলেন, তাহলে 2011 সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে গিয়ে 2011 নির্বাচনটা কেন লড়লেন?
দেখুন 2011 নির্বাচনে লড়ার একটা কারণ ছিল, সেটা না, পশ্চিমবাংলা। যদি আপনাদের আপনারা যদি মনেই করে থাকেন আমি বলি যে সারা মমতা সারা বাংলার বন্দ্যোপাধ্যায় মানুষের অনৈতিক সারা পন্থা বাংলার নিচ্ছেন, মানুষের একটা দাবি ছিল বা চাহিদা ছিল সেই সময়ে, যে বাংলায় একটা পরিবর্তন আসুক, পরিবর্তনের একটা ঝড় চলছিল সেই সময়। সেই পরিবর্তনের জন্য সারা বাংলার মানুষরা দেখেছেন যে সেই সময়ে কিভাবে একের পর এক শিল্প বন্ধ হয়ে গিয়েছে, কিভাবে কৃষকরা কিভাবে নানান রকম ভাবে বঞ্চিত হয়েছেন, শ্রমিকদের সঙ্গে যোদ্ধাদের যে একটা লড়াই লাগিয়ে দেওয়া হয়েছে, এইটা সারা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন সেই আমার একটা সময়। প্রশ্ন, আমার এখানে একটা হ্যাঁ। প্রশ্ন আছে, এক সেকেন্ড। আমি খুব খুব সিম্পল একটা জিনিস আমি বুঝতে পারছি না। 2011 2006 থেকে 2011 এই সময়টায় আপনাদের কতজন বিধায়ক ছিলেন মোটামুটি? 6 থেকে 11 ওই সময়টাতে ঠিক মনে পড়ছে না আমার, মানে দুই অঙ্কের তো ছিলেন, দুই অঙ্কের তো ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার প্রশ্ন, আপনার মানে যথেষ্ট সংখ্যায় বিধায়ক ছিলেন আপনি। 40 বা তার উপরে আচ্ছা, হবে। এবার আমার একটু বলতে দিন, প্রশ্নটা শুনে নিন মন দিয়ে। সেটা হচ্ছে, আজকে দাঁড়িয়ে আপনি বলছেন যে মানুষ বাংলার পরিবর্তন চায়, যে কারণে আপনারা এককভাবে 294টা আসনে লড়ছেন। আজকে আপনাদের বিধায়ক সংখ্যা 0। আজকে 0 বিধায়ক নিয়ে মানুষ পরিবর্তন চাইছেন মনে করে আপনারা 294টা আসনে একা লড়তে পারছেন। তাহলে তখন মানুষ পরিবর্তন চেয়েছিল, আপনাদের হাতে 40-এর কাছাকাছি এমএলএ, তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে তখন হাত ধরতে বাংলার গেছিলেন মানুষের কেন? চাহিদা ছিল যে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য মনোভাবাপন্ন দলগুলো একজোট হয়ে সেই সময় বামফ্রন্টকে সরানোর একটা তাগিদ ছিল সারা বাংলার মানুষের। সেই সময়ে কংগ্রেস তাতে সহযোগিতা করেছিল এবং সেখানে পশ্চিমবাংলা থেকে বামফ্রন্টকে সরানো সম্ভব হয়েছিল সেই সময়টাতে। প্রমোদ বাবু, আমি কংগ্রেস বন্ধুকে বলি, তো উনি ঠিকই বললেন, বামফ্রন্টের বিরোধিতা করে তখন উনি তৃণমূলের সঙ্গে জোট করে বাংলায় ক্ষমতায় এনেছিলেন। তেমন সিপিএম এর, কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া মা সিপিআই ব্র্যাকেট এম, উনি যে কথাটা বললেন 6 সালে মাওবাদী কথা, আমি তো বলবো সিপিএম ব্র্যাকেট এম মার্ক্সবাদী মাওবাদ, এই মাওবাদীগুলো কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল। কারণ 2006 সালে কারা এই পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল, এই প্রশাসন কাদের হাতে ছিল, এই প্রশাসন পুলিশ মন্ত্রী কে ছিল? তিনি এর ব্যবস্থা নিতে পারেননি, তারা আবার সরকার চালাবেন। জ্ঞানেশ্বরী কাণ্ডের পরবর্তীকালে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সংসদে নোট দিয়ে বলা হয়েছিল যে মাওবাদীরা, যে পিসিপিএ অর্থাৎ যে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি, সেটা মাওয়িস্টদের ফ্রন্টাল অর্গানাইজেশন, তার ঘোষিত নেতা ছিলেন ছত্রধর মাহাতো। সেই ছত্রধর মাহাতো পরে কোন দলে জয়েন করেন? প্রমোদ বাবু, আপনাকে জিজ্ঞেস করছি। ছত্রধর মাহাতো মাওবাদী থেকে সারেন্ডার করেন, মাওবাদী থেকে সারেন্ডার করে উনি অ্যারেস্ট হয়েছিলেন। হ্যাঁ, অ্যারেস্ট অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পরে সারেন্ডার তিনি কিছু সমস্ত করেননি। অ্যারেস্ট হওয়ার পরে উনি মাওবাদী তকমা ঝেড়ে ফেলে দিয়েছিলেন, যে আমি খুব ভুল করেছিলাম, জীবনে এই মাওবাদী তকমা আমার থাকবে না। তখন তিনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াতে এসেছিলেন, ছত্রধর মাহাতো, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বরণ করেছিলেন একটাই কারণে, সমস্ত মাওবাদী তিনি বিনষ্ট করেছিলেন বলে। তাকে দিয়ে সমস্ত মাওবাদী সংগঠনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আসবো একটা ছোট্ট ব্রেক, আমাকে তার আগে নিতে হবে। একটা ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আমি অডিয়েন্স থেকে খুব সংক্ষেপে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নেব। আমার সহকর্মী চন্দন রয়েছেন। চন্দন, আমার প্রশ্ন, আপনার নাম কি? আমার নাম অভিক মণ্ডল। অভিক মণ্ডল, আচ্ছা। আমার প্রশ্ন প্রমোদ কুমার রায় মহাশয়ের কাছে। আমরা চাকরি নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি সবাই শুনেছি, দেখেছি। তা ভোটের আগে মমতা ব্যানার্জি যে যুবসাথী প্রকল্পটা চালু করলো, এটা কি শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দিতে না পারার জন্য? ধন্যবাদ। আমি প্রশ্নের উত্তর নিয়ে নিই খুব সংক্ষেপে প্রমোদ বাবু, একদম 30 সেকেন্ড আমি উত্তর নেব, পরের প্রশ্নে যাব। উনি যে যুবসাথী কথাটা বলছেন, আপনি দেখলে আশ্চর্য হয়ে যেতেন এই যুবসাথীর লাইন দেখে। যুবসাথী প্রকল্পে জমা দেওয়ার জন্য লাইন দেখে আশ্চর্য হয়ে যেতেন। উনি যদি শিক্ষিত বেকার হন, তাহলে উনি বোধহয় যুবসাথী টাকাটা আগে পেয়ে গেছেন। দেখেন গা,
খোঁজ নিয়ে। আচ্ছা, পরের জনের প্রশ্ন নেব। অনুমিত্র, তাই তো নাম? আমার নাম অনুমিত্র মণ্ডল। বলো অনুমিত্র। তা আমি একটু এটা মাইকটা বলতে মুখের চাই- কাছে ধরো চন্দন। আমি এটা বলতে চাই যে প্রত্যেকটা সরকারি কর্মচারীর তার অধিকার হচ্ছে ডিএ। তা ঝাড়খণ্ডের মতো গরিব স্টেটে ডিএ আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি ছিল। আর এই কি ভোটের কিছুদিন আগে যে ডিএ বাড়িয়ে এটা 25% করেছে, তা যেটা সরকারি কর্মচারীদের অধিকার বা তাদের প্রোটেস্টে লাঠিচার্জ করা, এটা কত পার্সেন্ট ঠিক? আমি এটা প্রমোদ রায় ধন্যবাদ। আমি প্রমোদ বাবুর কাছে উত্তর নিই। ডিএ কিন্তু একটা ডেফিনেটলি ইস্যু। উনি যে কথাটা বললেন ডিএ জিনিসটা উনি জানেন না, এটা কিন্তু একটা সাম্মানিক। ডিএ যে অধিকারের কথাটা বলছেন, হ্যাঁ, কিন্তু আদালত কিসের এটাও বলেছে, percentage আছে? প্রমোদ বাবু, আদালত যেটা বলেছে, আদালত বলি এটাও আপনাকে, বলেছে যে- আপনাকে বলি, এক সেকেন্ড, আদালত যেটা মহার্ঘ বলেছে, ভাতা দয়ার দান নয়। না আদালত কিন্তু এটাও বলেছে আদালত যে যেটা দয়ার বলেছে দান নয়। সরকারে ঘোষিত যেটা সেটা সরকারকে দয়ার দেওয়া হবে, দানও নয়। সেজন্য বলেছে। সরকার তো দিতে লেগেছে, সরকার স্বীকারও করেছে। আদালতের রায় সরকার মাথা পেতে নেয়। আমি আসবো পরের প্রশ্ন নিই সংক্ষেপে। দাদা প্লিজ, কি নাম আপনার? বিমলেন্দু সরকার বলছি যে 2014 সাল থেকে 26 সাল অবধি ভারতবর্ষ বিশ্ব অর্থনীতির যে প্ল্যাটফর্ম, সেই জায়গায় 4 নম্বরে উঠে এসছে। ওই ঠিক আরেকটু টাইম যদি বেশি দেওয়া যায় তৃণমূল কংগ্রেসকে, তারা 11 সাল থেকে 26 সাল অবধি এই রাজ্য থেকে প্রায় 6000 প্লাস কোম্পানি পালিয়েছে অন্য রাজ্যে। তার মধ্যে 110টার কাছাকাছি সেবি লিস্টেড। জানতে চাই কারণ। ধন্যবাদ। প্রমোদ বাবুর উদ্দেশ্যেই দেখি বেশি প্রশ্ন ধেয়ে আসছে। উনি যে কথাটা বললেন আর একবার বললে মনে হয় ভালো হয়। না, উনি বলছেন একদিকে ওনার দাবি যে একদিকে ভারত যে গ্লোবাল ইকোনমি সেখানে চতুর্থ স্থানে উঠে এসেছে, অন্যদিকে বাংলা থেকে উনি শোনেন, একের পর এক ভারতবর্ষে company চলে যাচ্ছে। আজকে ভারতবর্ষে বেকারত্বের হারটা হিসাব করতে বলেন যে পশ্চিমবাংলায় কত বেকারত্ব হার ভারতের মধ্যে। এই যে ভারতের নারী আর নয়, ধর্ষণ, আর কথা নয়, please, ভাই, আর ওখান ভারতের থেকে নারী ধর্ষণ আর ওখান সম্পর্কে থেকে তুমি নয়, জানো আর ওখান থেকে নয়। কোন রাজ্যে কত নারী ধন্যবাদ। ধর্ষণ? এক সেকেন্ড, প্রমোদ বাবু, ভারতবর্ষে ধন্যবাদ। ভারতবর্ষের হিসাবটা আগে না, না, জানতে হবে প্রমোদ না। বাবু ধন্যবাদ। আর ওখান থেকে প্রশ্ন করার পর ওখান থেকে আর কাউন্টার না, ওখানে প্লিজ বক্তব্য। হ্যাঁ ভাই, নাম কি আপনার? আমার নাম ধরপতি দলুই। সংক্ষেপে। আমার প্রশ্ন যে পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তগুলোকে অনন্তকাল ধরে চলবে? আর ধন্যবাদ। পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত অনন্তকাল ধরে চলবে, এই প্রশ্ন বুঝতেই পারছি সমাপ্ত বাবুর দিকে, তাই তো? সমাপ্ত বাবু। দেখুন, সিবিআই এর এই রাজ্যে যদি তৃণমূলও মারা যায়, এখন তৃণমূল মারছে আর তৃণমূল মরছে, তার বাড়ির লোকও সিবিআই দাবি করে। এবং আমি সিবিআই এর প্রতিনিধি হিসেবে বলছি না, কিন্তু এই রাজ্যের মানুষের কোনো পুলিশের ওপর আস্থা নাই, ভরসা নাই। আপনারা সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আর যে সিবিআই ছাড়া এখানে কোনো পুলিশ, যে এখানকার পুলিশের কি অবস্থা তা আমরা সবাই জানি। আমি এখানে একটা প্রশ্ন আছে, এক সেকেন্ড একটা প্রশ্ন করি আমি এখানে, যে পুলিশ প্রশাসন নিয়ে আপনাদের যে অভিযোগ সেটা খুবই সিরিয়াস অভিযোগ, এবং আমরা এবার দেখলাম যে প্রত্যেক বছরই কিছু রিশাফল হয়, রদবদল হয়, প্রশাসনিক রদবদল নির্বাচন এলে, যখনই নির্বাচন কমিশনের আওতায় চলে আসে প্রশাসন। এবার আমরা দেখলাম যে এবার যে লেভেলে হলো 300-র বেশি অফিসার, আমরা দেখলাম যে এমনকি এই রাজ্যের আইপিএস অফিসার, আইএস অফিসার তাদের তামিলনাড়ুতে পর্যবেক্ষক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার যাদের নিয়ে আসা হলো পুরো বদলিটা, সেটা নির্বাচন কমিশন তাদের মতো করে সাজালেন, তাদের মতো করে যে পোস্টিংগুলো সেগুলো সাজালেন। এরপর আমরা মোথাবাড়ির ঘটনা যখন দেখলাম, আমরা দেখলাম মুখ্য সচিবকে ভর্ৎসনা করছেন, যে মুখ্য সচিবকে বসিয়েছে নির্বাচন কমিশন তাকে ভর্ৎসনা করছে সুপ্রিম কোর্ট। বলছে আপনি অন্তত একটু নিচে নেমে আসুন, যে আপনার নাম্বারটা যেন অ্যাভেলেবেল হয়, যেন ছোটখাটো প্রধান বিচারপতির মতো লোকজন, হাইকোর্টের প্রধান বিচারপতির মতো, মানে স্টেজটা বুঝুন, ব্যঙ্গটা বুঝুন, তারা যেন আপনার কাছ অব্দি পৌঁছতে পারে। আমি প্রথমে এই মৌরেশ্বর দিয়ে শুরু করি, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মৌরেশ্বরের 1 নম্বরের বিডিওকে চেঞ্জ করা হয়েছে। যে বিডিও প্রত্যেক দিন যে বিডিও অফিসে কি করবে সেটাও এমএলএ সাহেবের কাছে জেনে নিত। সকালে হয়তো উষ্ণ চা খেতে খেতে জেনে নিত যে বিডিও অফিসে কি করতে হবে। তাকে নির্বাচন কমিশন চেঞ্জ করেছে, নতুন বিডিও এসছে। আমি তৃণমূলী বন্ধুদের কাছে জানতে চাই, সেই বিডিও কি এখনো পর্যন্ত একবারও যে নির্বাচনে অল পার্টি মিটিং ডেকে কি হচ্ছে বা কি হবে কোনো কিছু জানিয়েছে? প্রমোদ বাবু, উনি যে কথাটা বলছেন বিডিও, এটা ট্রান্সফারেবল জব, নির্বাচন কমিশনার ট্রান্সফার করেছে, যে নতুন বিডিও এসছে, আমাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু প্রমোদ বাবু এক সেকেন্ড, এই যে অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে শুনে নিন প্লিজ, অভিযোগগুলো উঠেছে তার তো একটা প্রেক্ষাপটও আছে। আমরা তো দেখেছি যে
আপনাদের তখন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি পুলিশকে বলছেন যে এই টাইম বেঁধে দিচ্ছেন যে এই সময়ের মধ্যে এটা করতে হবে, না হলে আমি বুঝে নেব। এই অভিযোগগুলো তো রয়েছে, একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে। আপনাকে একটা কথা বলি, তাহলে দেখুন ওরা যে প্রশাসনের কথাটা বলছে, আর শুভেন্দু অধিকারী বলে দিল 1,59,00,000 লোক রোহিঙ্গা আছে, দেখা গেল 48 লক্ষ থাকলো, বাকিগুলো রোহিঙ্গা নাই। তাহলে সে রোহিঙ্গা কোথায় গেল? ওরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিজেদের গন্ডা বানিয়ে রেখেছে। জ্ঞানেশ কুমারকে দিয়ে ওরা বিএলওদের শুধু থ্রেট করে এবং প্রত্যেক অফিসারকে থ্রেট করা হয়, ভোটের পর তুমি থাকবে তো তোমার বদলি হয়ে যাবে। ওরা নির্বাচন কমিশনারকে দিয়ে এরা সায়েন্টিফিক ভাবে রিগিং করার জন্য এসআইআর পদ্ধতিতে এবং নির্বাচন কমিশনারকে নিজেদের গন্ডা বানিয়ে রেখে কাজ চালাচ্ছে। জয়ন্তবাবুর কাছে আসি যে একদিকে সমাপ্তদের অভিযোগ হচ্ছে যে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে যাচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রমোদ বাবুদের অভিযোগ যে গোটা নির্বাচন কমিশনটাকেই তো নিজেদের আজ্ঞাবহ বানিয়ে রেখেছে বিজেপি। আমরা যেটা জানি যে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগে। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলায় এত দুর্নীতি সমস্ত কিছু স্তরে, সিবিআই, ইডি যেভাবে তদন্ত করছে, তাহলে পরে পুলিশ প্রশাসন যখন কাজ করছে না, তাহলে আজকে সিবিআই, ইডি কিসের জন্য? প্রতিটা পর্যায়ে আজকে তো আমাদের যে নবান্ন তৈরি করা, সেই নবান্ন বসে আছেন দিদি, সেখানে তো পরিচালনা হয় না। আজকে পরিচালনা হচ্ছে কোর্ট থেকে। সরকার কি করবে না করবে প্রতিদিন প্রতিটা মুহূর্ত কোর্টে বিচার হচ্ছে, এবং সেখানে সিবিআই, ইডি হচ্ছে। সিবিআই, ইডি যে তত্ত্ব, যে আমাদের সেটিং তত্ত্ব আমরা বারবার বলে আসছি, সেইখান থেকে আমরা কিছু হচ্ছে না। দুটো দিয়ে বোঝাপড়া করে আছে, এখানে উনি থাকবেন, ওখানে দিল্লিতে থাকবেন। কারণ আজকে সিবিআই, ইডি যাদেরকে ধরছে, কিছুদিন পরে দেখছি তারা। আমি আসবো, আমি একটু এ প্রসঙ্গে সৈয়দ কাসাফুদ্দোজার বক্তব্য শুনি। আমরা দেখছি যে কেন্দ্র বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার তাদের নিজেদের যে প্রশাসনিক যে সেট আছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং কেন্দ্রের যে সিবিআই আছে, সেখানে কেন্দ্র সরকার তার আমি জাস্ট একটু অ্যাড করে দিই, সিবিআই কে আদালত খাঁচাবন্দি তোতা বলেছিল, কিন্তু ইউপিএ 2 এর আমলে, তখনও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি। হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও সেই সময়ে কেন বলেছিল সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমার মনে আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিবিআই পুরোপুরি কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে চলে এবং কোনো সমস্যার সমাধান হয় না সিবিআই। এবং রাজ্যে যে পুলিশ, সেই পুলিশও রাজ্য সরকারের দলদাস হিসাবে কাজ করে, সাধারণ মানুষের সেই রকম ভাবে পুলিশ কোনো উপকারে লাগে না। তার কারণ হচ্ছে যে এই পুলিশ তৃণমূলের অঙ্গুলি হেলনে চলে এবং সিবিআই বিজেপির অঙ্গুলি হেলনে চলে। এইটাই হচ্ছে সাধারণ মানুষের পক্ষে এটা খুব অসুবিধার সৃষ্টি হয় এদের দুজনের, এবং এরা দুজনেই সেট আপ করে গট আপ করে এরা সেটিং তত্ত্ব। আমি একটু খুব সংক্ষেপে প্রমোদ বাবু আর সমাপ্তর কাছে সেটিং প্রসঙ্গে যাব। বামেদের এক সেকেন্ড এক এক করে, বামেদের এবং কংগ্রেসের কিন্তু একটা বড় অভিযোগ যে তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে। দেখুন, সিবিআই কাজ করে কোর্টের নির্দেশে, কোনো বিজেপির নির্দেশে কাজ করে না। আমরা যদি একটা উদাহরণ দিই, যে হাঁসখালিতে মমতা ব্যানার্জি সেই দুষ্কৃতীদের বাঁচাবার জন্য কি বলেছিল এবং পরবর্তীকালে কিন্তু সিবিআই তদন্ত হওয়ার পর তার রেজাল্ট কি হয়েছে। এবং আমি তৃণমূল কংগ্রেসকে এখান থেকে বলতে চাই, প্রমোদ বাবু একটু আগেই স্বীকার করে নিয়েছে যে ছত্রধর মাহাতো গ্রেপ্তার হওয়ার পরে মমতা ব্যানার্জি তাকে বরণ করে তার মানে মাওবাদী তাকে ঝেড়ে ফেলেছে। আমি কোনো অপরাধ করলে আমি তার আগে সারেন্ডার করি, সেটা ঠিক আছে, যা বটে, কিন্তু আমি অ্যারেস্ট হওয়ার পরে থানায় গিয়ে বলে দেবো যে আমি আর এইসবে না, আর কোনো দুষ্কর্ম করবো না, তারপর আমাকে মুখ্যমন্ত্রী বরণ করে নেবে। আমি এটা প্রশ্ন রাখতে চাইছি। আমরা যে অভিযোগ করতাম যে এই তৃণমূল কংগ্রেস যে গুন্ডাদের দ্বারা তৈরি এবং গুন্ডাদের দ্বারা পরিচালিত এবং গুন্ডারা ছাড়া এদের ভোটে কোনো রকম জেতা সম্ভব নয়, সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে তারা টিকে থাকার চেষ্টা করে, কিন্তু এই 26-এর নির্বাচনে সেটা হবে না। 26-এর নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, এই মৌরেশ্বরের মানুষ ভয় নয়, ভরসা করছে একমাত্র বিজেপিকে। প্রমোদ বাবু, তৃণমূল বিজেপি সেটিং এর অভিযোগ বাম কংগ্রেসের, এবং বাম কংগ্রেস যে সেটিং এর কথাটা বললেন, আমি বামের কাছে একটা কথা জানতে চাই। আর সিবিআই নিয়ে সেটিং এর কথা বলছেন, আপনার মনে পড়ে তাপসী মালিককে গণধর্ষণ করে
আগুনে পুড়িয়ে হত্যা করা এখনো হয়েছিল। বিচার পাইনি, এখনো আপনার মনে মনোনয়ন পড়ে? বিচার পাইনি, আপনার এখনো ওনার বাবা মনে- এখনো পর্যন্ত আপনার বিচার মনে পাননি। পড়ে? এখনো সাইবাড়িতে- পর্যন্ত বিচার পেল না কেন? সাইবাড়িতে এখনো মায়ের বিচার হলো না সামনে কেন? ছেলেকে আপনারা এত তদন্ত তুলে কমিটি করেছেন, রক্তমাখা ভাত আজকে খাওয়ানো আমার হয়েছিল। যে তদন্ত আপনার কমিটি করেছেন, সেই তদন্ত তুমি কোথায় পেলে? সাইবাড়ি ঘটনা, আজকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা খরচ করেছেন, সেই তদন্ত করার জন্য। আজকে বামফ্রন্টকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ দিয়েছে। করেছেন, একজনকে জেলে করতে পারেননি। আপনাদের নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, আমাদের নেতা মন্ত্রীরা জেলে যায় না। আমাদের নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, আমাদের নেতা মন্ত্রীরা জেলে যায়নি। আর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন। ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান ময়ূরেশ্বর থেকে সরাসরি। ভাই, বসতে খুব অসুবিধা হচ্ছে, চেয়ার নেই তো আমার এই প্রসঙ্গে একদম একদম শেষে আমরা যে প্রসঙ্গে আসবো, যে আমি যদি দেখি যে ময়ূরেশ্বরে সেখানেও প্রায় 26% মতো 21-এর ভোটের সময়ের যে পরিসংখ্যান সেই অনুযায়ী দেখি যে 26% মতো সংখ্যালঘু মানুষের এখানে বাস। ডেফিনেটলি এই এই আমি এসআইআর পরবর্তী যে পরিসংখ্যান তাতে হয়তো কিছুটা হেরফের হবে, আমি সেখানে যাচ্ছি না। এখানে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে এর আগে আইএসএফ এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। প্রাথমিকভাবে আপনাদের যে তালিকা, সেখানে প্রাথমিকভাবে এই সিটটা ছেড়েও রাখা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সার্বিকভাবে যে বাম জোট, বাম আইএসএফ জোট, সেটা কতটা কনসলিডেটেড একটা এফোর্ট দিচ্ছে বলে আপনি মনে করেন প্রার্থী হিসেবে? না, আমাদের সার্বিকভাবে আমাদের বিধানসভার ক্ষেত্রে আগের আইএসএফ যে প্রার্থী ছিলেন 21 সালে, কিন্তু এখনও যিনি নেতা আছেন তিনি আমাকে ব্যাপকভাবে সাহায্য করছেন। আইএসএফের যারা কর্মী যারা আছেন, প্রতিটা প্রোগ্রামে তারা থাকার চেষ্টা করছে এবং আগামী যেগুলো আছে তারা থাকবেও বলেছে এবং তারা প্রচারও করছেন এবং আমি আশা রাখছি যে ওনারা সাহায্য করবেন এবং আমরা যৌথভাবে আমরা এগিয়ে যাব। তো আমি এখানে একটুখানি আসবো সৈয়দ কাসাবুদ্দোজার কাছে, যে আমরা দেখেছি যে সাম্প্রতিককালে বারংবার বিরোধীদের তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে যে সংখ্যালঘু মানুষ যাদের সমর্থন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একদম মোটামুটি অটুটভাবে ছিল, সেটা কোথাও সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কিছুটা তাতে ক্ষয় হচ্ছে। এবং এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস দেখেছি, আমরা মিমের সঙ্গে হুমায়ুন কবিরের নতুন পার্টির জোট দেখেছি এবং সাম্প্রতিক একটি স্টিং অপারেশনের ভিডিও তাকে কেন্দ্র করে তোলপাড় দেখেছি, মিমের সঙ্গে জোট ভেঙে যাওয়াও দেখেছি। এর এফেক্ট কতটা কি হতে পারে? ইনফ্যাক্ট বলতে পশ্চিমবাংলার আমাদের এই কেন্দ্রের, সারা পশ্চিমবাংলাই তো বটেই, তাছাড়া মৌরসর বিধানসভা কেন্দ্রে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে মাইনরিটিদের যে ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তির কেন্দ্রীয় সরকার যে অধিগ্রহণের যে ব্যবস্থা করেছেন এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই ওয়াকফ সম্পত্তি আমি কোনোভাবেই যাতে হাতছাড়া না হয় তার ব্যবস্থা আমি করব, কিন্তু তিনি সেটা করতে পারেননি। সেই আইনটা অলরেডি চালু হয়ে গেছে। এটা তো মাইনরিটিদের একটা ক্ষোভ আছেই। তাছাড়া সেইভাবে পশ্চিমবাংলায় মাইনরিটি সম্প্রদায়ের মানুষের সেইভাবে উন্নয়ন যেটা দরকার, তাদের চাকরি থেকে শুরু করে তাদের ব্যক্তিগত জীবনের চলার জন্য, যে তাদের জীবন ধারণের জন্য যে সমস্ত প্রয়োজন, অর্থনৈতিক যে ব্যবস্থা, সেখানে একটা বিরাট ঘাটতি থেকে গেছে। আমি আমি এই প্রসঙ্গে একটু আসি, পালন করতে পারেননি। এই প্রসঙ্গে আমি সমাপ্তর কাছে আসি যে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দুটো রিসেন্ট ডেভেলপমেন্ট দেখলাম। দেখলাম যে হুমায়ুন কবিরের একটা ভিডিও, যেটা আপনারাও এআইআই বললেন, কিন্তু হুমায়ুন কবির তিনি সুর বদলে বললেন ওটা নাকি 51 মিনিটের ভিডিও। অর্থাৎ তিনি প্রথমে এআই বলেছিলেন, তিনি যতটা বলেছিলেন বিজেপির একাধিক নেতা তারা এআই এর থিওরি আনছিলেন। হুমায়ুন কবির এই ভিডিও, সেটার এফেক্ট, এবং একই সঙ্গে আমরা দেখলাম যে আপনাদের সংকল্প পত্রে ইউসিসির কথা বলা হয়েছে, ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। তার কি এফেক্ট আপনি মনে করেন? দেখুন, এই মুহূর্তে যে সংখ্যালঘু মানুষদিকে যেভাবে ভুল বুঝিয়ে যে বিজেপি এলে এই রাজ্যে তোমাদেরকে থাকতে দেবে না,
বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে তারা বিজেপির সঙ্গে যে দূরত্ব তৈরি এই শাসক দল বা সিপিএম বা কংগ্রেস তৈরি করেছিল, তারা এখানে এখানে মানে একটু আগে লড়াইটা খুব ভালোই লাগছিল যে পশ্চিমবঙ্গে তারা এখানে তারা লড়াই করে এবং দিল্লিতে নির্বাচন এলেই যে লোকসভা নির্বাচন এলেই তারা একসঙ্গে ফিস ফ্রাই খায় এবং তারা ঠিক করে যে পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জি পরিচালিকা থাকতে হবে। কিন্তু আমি খুব শর্টে বলছি, সংখ্যালঘু মানুষরা সচেতন হয়েছে, সংখ্যালঘু মানুষরা উন্নয়নের কথা, নিরাপত্তার কথা চিন্তা করেছে। কারণ এই মৌরেশ্বর বিধানসভায় আপনাকে একটা প্রসঙ্গ উল্লেখ করি যে তারা নিরাপত্তা চাইছে। আমরা 2 মাস আগে যদি চলে যাই, এই মৌরেশ্বর বিধানসভায় এমএলএ সাহেবের বাড়ি নাম করলে আবার অনেকে আপত্তি জানাচ্ছে। এমএলএ সাহেবের বাড়ির 500 মিটারের মধ্যে 13 বছরের একজন আদিবাসী মহিলাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে সারা রাত ধরে, এবং আমরা পাশে যদি রামপুরহাট দেখি, সেখানে এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করে তাকে 5 দিন একটা ঘরে ভরে রেখে তার নেতাকে পান্ত দাসের নেতৃত্বে একজন স্কুল শিক্ষক তাকে করছে। তাই সংখ্যালঘু ভাইরা বুঝেছে উন্নয়ন এবং নিরাপত্তার স্বার্থে এবং ভরসার স্বার্থে বিজেপিকেই এবারে মানুষ বেছে নিয়েছে। প্রমোদ বাবুর উত্তর। উনি সংখ্যালঘুদের যে কথাটা বলছেন, সাজানো কথা বলছেন, কারণ একটাই দেখুন, সংখ্যালঘুদের বাদ দিয়ে ওরা ভাবে, কেন ভাবে? ওনারাই তো দেয়ালে দেখুন বহু দেয়ালে লিখে দিয়েছে, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। তাহলে মুসলমানদের ভোট হওয়ার দরকার নেই। তো সংখ্যালঘু সংখ্যালঘু করে চিৎকার করছেন, সংখ্যালঘু কি সংঘর্ষ লাগাবার জন্য চিৎকার করছেন? আমরা হিন্দু এবং আমরা গর্ব করে বলি হিন্দু, কিন্তু আমরা আমাদের হিন্দু ধর্ম, আমাদের হিন্দু সমস্ত কিছু করব, কিন্তু আমরা কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ার অভিনয় করব না। আমরা মসজিদে যাব, অন্য ধর্মকে সম্মান দেব, কিন্তু আপনারা কি করেন যে নামাজ পড়ার অভিনয় করে করে একটা সম্প্রদায়কে আপনারা ঠকাচ্ছেন। সেই সংখ্যালঘু ভাইরা সেটা বুঝে নিয়েছে। প্রমোদ বাবু সংখ্যালঘু মানুষ। আরে উনি যেটা বলছেন না, উনি যেটা বলছেন নামাজ পড়া কথা, উনি ভালো করে ভাবুন শুভেন্দু অধিকারীর কথা। আজকে নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ হয়ে গিয়েছিল, সেই লোকটাকে নিয়ে এসে বিজেপির শীর্ষ আসনে, বিরোধী দলনেতার আসনে বসিয়ে পুজো করছেন ওনারা। আপনার কাছে বিনম্র প্রশ্ন আমার, ছত্রধর মাহাতো পুলিশে অ্যারেস্ট হওয়ার পর আপনার নেত্রী কিভাবে তাকে বরণ করে নিলেন সেটা বলুন। একটা দল পরিবর্তন করে আপনি নিজে বলেছেন আপনার কথা আপনার নেত্রী বরণ করে নিচ্ছেন, আপনার কথা আমার কথা নয়, আপনার কথা একটু আগে আপনি বলেছেন, আপনি বলেছেন মাওবাদী নেতা অ্যারেস্ট হওয়ার পর তাকে বরণ করে নিয়েছেন। রাজনীতিক দল পরিবর্তন করতে হয়, তার রাজনীতি আদর্শ ভুল বুঝতে কেন? প্রত্যেকটা জনসভায় বলেছে যে আমি আমার প্রমোদ বাবু সমাপ্ত, দুজনকেই থামাবো। আমার প্রশ্ন জয়ন্ত বাবুর কাছে, যে জয়ন্ত বাবু আপনি নিজে প্রার্থী হিসেবে একদম সামনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বামের ভোট রামে চলে যাওয়ার যে দৃষ্টান্তগুলো আমরা সাম্প্রতিক অতীতে একাধিক নির্বাচনে দেখেছি, ফেরাতে পারবেন? ক্ষয় রোধ করতে পারবেন? প্রথম কথা হচ্ছে আমরা দিল্লি থেকে ফিশ ফ্রাই খেয়েছি কিনা জানি না, কিন্তু পাকিস্তানে গিয়ে নবাব শরীফের বিয়েতে আমরা যাইনি কখনো। দ্বিতীয় কথা হচ্ছে শাহাবুদ্দিনের বাড়ি থেকে বাটি কি নিয়ে এসেছে তাও আমরা এখনো জানি না। বিষয় হচ্ছে আরো যে আমরা যে লড়াই করছি, ব্যক্তি আক্রমণ না প্লিজ, আগামী দিনে যে লড়াই আমরা লড়ছি, আমাদের বামেদের ভোট, হ্যাঁ নিশ্চয়ই আমাদের বামেদের ভোট কমেছে, দুর্বল হয়েছে, আমরা স্বীকার করি। সংগঠনকে আমরা নতুন করে সাজাচ্ছি এবং আগামী দিনে যে আমরা লড়াইয়ে বার্তা দিয়েছি, আমরা জানি এখনো পর্যন্ত ব্রিগেডে যদি শূন্য হলো, ব্রিগেডে যদি জনসভা করি আমাদের মাঠটাই ফুলফিল হয়। এখনো পর্যন্ত জনসভা দেখে তো সরকার গঠন হয় না, কিন্তু আমাদের নিচের তলায় কিছু সংগঠন আমাদের দুর্বল, কিন্তু আমাদের উপর তলা থেকে এরিয়া কমিটি শাখা এখনো স্ট্রং আছে এবং মানুষ আমাদের কাছে আছে এবং আমরা যাচ্ছি, মানুষ আমাদের কাছে আছে। আগামী দিনে পরিবর্তন প্রার্থী রয়েছেন সৈয়দ কাসাফুদ্দাজা। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছি এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারাও প্রচারে আসছেন, এই তথ্য আমরা গতকালই জানতে পেরেছি। হ্যাঁ, তারা তো আসবেনই, তারা আমাদের কংগ্রেসের যে কিছুটা হলেও যে মরাগাং, তাতে জোয়ার আনতে পারবে। অবশ্যই জোয়ার আসবে এবং জোয়ার আসতেও শুরু করেছে। আপনারা জানেন যে মানুষ এখন কংগ্রেসের উপরে আস্থা এবং ভরসা তাদের ফিরে আসছে, কারণ একমাত্র কংগ্রেসই মানুষকে গুড গভর্নেন্স দিতে পারে, সুশাসন দিতে পারে এবং কংগ্রেস
তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে পালন করতে পারে। এবং আমরা যে রাজ্যে এখন ক্ষমতায় আছি সেখানে আমরা দেখিয়েছি যে কংগ্রেস কখনো ভাওতা বা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। পশ্চিমবঙ্গে আমরা যে ম্যানিফেস্টো যেটা আমরা পশ্চিমবাংলায় করেছি, আমরা যদি পশ্চিমবাংলার মানুষ আমাদের রায় দেন, তারা আমাদেরকে ক্ষমতায় যদি নিয়ে আসেন, তাহলে অবশ্যই সেইগুলো অক্ষরে অক্ষরে আমাদের পালন সময় করা হবে। একদম শেষ। তার কারণ আমরা সময় কর্ণাটক, একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। বিভিন্ন রাজ্যে এবং এটা আমরা করে যেহেতু স্টেজে আজকে ভিন্ন দলের হলেও দুজন প্রার্থী রয়েছেন এবং তারা তাদের প্রচারের মধ্যে থেকে আজকে সময় দিয়েছেন, তো আমরা একটা সৌজন্য হিসেবে ডেফিনেটলি তাদেরকে শুভেচ্ছাও জানাবো অবশ্যই এবং ধন্যবাদ জানাবো, তারা প্রচারের ফাঁকে সময় দিয়েছেন। এবং সঙ্গে সমাপ্ত রয়েছেন এবং প্রমোদ বাবু রয়েছেন, তাদেরও অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবং যারা ময়ূরেশ্বরের বিভিন্ন দলের সমর্থকরা আজকে থাকলেন, তাদের যে বক্তব্য, তাদের যে মতামত সেটা জানালেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপাতত ময়ূরেশ্বর থেকে ভোটের ক্যারাভান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি। থ্যাংক ইউ।